তাহলে চ্যাপ্টারটা শেষ করে দিই। আর এখানে আর তেমন বিশাল আহামরি কিছু বোঝার কিছু নেই। এখানে জাস্ট এবার জিনিসপত্রগুলো মুখস্থ করতে হবে, মার্ক করতে করতে যাবো। তাহলে কার্বন এই গ্রুপের মেন। তো কার্বনের কি হবে, কার্বন নেচারে বিভিন্ন ফর্মে থাকতে পারে। কার্বন সি আকারেই থাকবে, তার সাথে কিছু মিক্স হয়ে থাকবে না। যেমন অক্সিজেনের একটা রূপভেদ কি, O3, তিনটেই অক্সিজেনের অ্যাটম। ডাই অক্সিজেন যেটা O2, সেটাও দুটো অক্সিজেনের অ্যাটম। এখানেও সেরকম অনেক কার্বনের অ্যাটমই থাকবে আলাদা আলাদা ফর্মে। সেগুলোকেই আমরা বলবো কারোর একটা বহুরূপতা, ইংলিশে আমরা বলবো অ্যালোট্রপ বা রূপভেদ, ঠিক আছে। আর বহুরূপতার ইংরেজি অ্যালোট্রপি, ওটা তো পার্টস অফ স্পিচ। এবার কার্বনের এই অ্যালোট্রপগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারবো, একটা ক্রিস্টালাইন আর একটা অ্যামরফাস। ক্রিস্টালাইন মানে বুঝিয়েছিলাম যাদের যে সলিডের একটা ইউনিট সেল থাকে, একটা রিপিটিং প্যাটার্ন থাকে, যেটা বারবার রিপিট হওয়ার ফলে ওই সলিডটা তৈরি হয়, দ্যাট ইজ ইউর রিপিটিং প্যাটার্ন। যাই হোক, সেটা হচ্ছে এবার ক্রিস্টালাইন সাবস্টেন্স, আর একটা হচ্ছে অ্যামরফাস সাবস্টেন্স। এবার ডিভিশনটা আমরা নিচে দেখি, তাহলে বুঝতে পারবো। নিয়তাকারকে আমরা মোস্টলি তিন ভাগে ভাগ করতে পারি, হীরক, ফুলারিন আর গ্রাফাইট। এই তিনটে টার্মে পড়ে নিলেই হবে, তিনটেই আমাদের মোটামুটি পড়তে হবে। বাকিগুলো খুব একটা বেশি নেই। বাকিগুলো দেখ অনেক কিছু ভাগে ভাগ হয়েছে, অঙ্গার, ভূসাকালি, কোক, গ্যাস কার্বন। অঙ্গারে আবার ভাগ আছে প্রাণীজ, উদ্ভিজ্জ, কাঠকয়লা, শর্করা অঙ্গার, অস্থি অঙ্গার, রক্ত অঙ্গার, এর অনেক কিছু আছে ভাগ। মোস্টলি আমাদের যেটাকে নিয়ে চিন্তিত সেটা হচ্ছে আমরা নিয়তাকার। নিয়তাকারকে নিয়ে বেশ কিছু কোশ্চেন আসতে পারে, ডায়মন্ড, গ্রাফাইট এবং ফুলারিনকে। তাহলে আমরা ডায়মন্ড এবং গ্রাফাইটের ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। তাহলে প্রথমে কিছু ডায়মন্ডের আমরা কিছু ফিজিক্যাল প্রপার্টি দেখি। ফিজিক্যাল প্রপার্টির মধ্যে বিশুদ্ধ অবস্থায় হীরক বর্ণহীন বা হলুদ রঙের স্বচ্ছ কেলাসিত কঠিন পদার্থ। কাঠিন্যের দিক থেকে হীরকের স্থান দ্বিতীয় B4C এর পরে। বেশ, সবচেয়ে ভারী কার্বনের রূপভেদগুলোর মধ্যে সবচেয়ে ভারী। কার্বনের প্রতিসরাঙ্ক খুব বেশি 2.4। এর মধ্য দিয়ে অতিক্রমের সময় আলোকরশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে, ঠিক আছে, অসংখ্যবার, ইনফাইনাইট টাইম অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। এর কারণেই হীরককে খুব উজ্জ্বল এবং দ্যুতিময় দেখায়। এবার হীরককে কিভাবে আমরা কাঁচের টুকরো থেকে আলাদা করব? এক্স রে খাঁটি হীরককে অতিক্রম করে, কিন্তু নকল হীরক বা কাঁচের মধ্যে দিয়ে অতিক্রম করতে পারে না। তাহলে এই এক্স রে ইউজ করে আমরা আসল আর নকল হীরের মধ্যে তফাৎ বুঝতে পারবো। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ডায়মন্ড তাপ এবং তড়িৎ দুটো কুপরিবাহী, ভালো করে পরিবহন করতে পারে না। গ্রাফাইট কিন্তু তাপ আর তড়িৎকে সুপরিবাহী। এইটাই ডিফারেন্সটা আমাদের বুঝতে হবে। তাহলে এই ছিল কিছু তার ভৌত ধর্ম। রাসায়নিক ধর্ম তাহলে কি হবে? রাসায়নিক ধর্ম ডায়মন্ডের মোস্টলি নিষ্ক্রিয়ই। এবার ডায়মন্ড কার্বন দিয়েই তৈরি, তাহলে কার্বন অক্সিজেনের সাথে যেরকম রিয়াকশন করে সেরকম অক্সিজেনের সাথে রিয়াকশন করবে, মানে কম্বাসশন হবে। কম্বাসশন হলে কি হবে? দেখ, কার্বন অক্সিজেনের সাথে রিয়াকশন করলে CO2 তৈরি করছে। যদি বায়ুর অনুপস্থিতিতে যদি রিয়াকশন করি উচ্চ তাপে, ডায়মন্ডটা কিসে কনভার্ট হয়ে যায়? ডায়মন্ডটা গ্রাফাইটে কনভার্ট হয়ে যায়। এটা একটা জায়গা, ঠিক আছে। গ্রাফাইটে পরিণত হলেও গ্রাফাইট উচ্চ উষ্ণতায় হীরকে পরিণত হয় না, মানে ভাইসি ভার্সাটা নয়, ঠিক আছে। অর্থাৎ রূপভেদ দুটির মধ্যে পরিবর্তন একমুখী। এরূপ বহুরূপতাকে একমুখী বহুরূপতা বা মোনোট্রপি বলে। মানে হীরক থেকে ডায়মন্ড থেকে গ্রাফাইটে কনভার্ট হওয়া সম্ভব, কিন্তু গ্রাফাইট থেকে ডায়মন্ডে আমরা ঘুরিয়ে ব্যাক করে আসতে পারবো না। বেশ, এবার কার্বনের সাথে রিয়াকশন যেরকম হয়, C4 তৈরি করে, এদিকে অক্সিডাইজ যেরকম হওয়া উচিত সেরকম অক্সিডাইজড হয়, একই টাইপের ব্যাপার স্যাপার করে। এবার গঠন, যেটা এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ডায়মন্ডের গঠনটা সম্বন্ধে পড়তে হবে। আমি ছোট করে মেন জিনিসটা বলে দিচ্ছি, তারপরে এই বাকি প্রপার্টিগুলো বইয়ে মার্ক করছি। আদতে ঘটনাটা কি ঘটে সেটা আমি আগে বলি, কারণ হাইব্রিডাইজেশনের কনসেপ্ট বা বন্ডিংয়ের কনসেপ্ট যারা ভালো করে পড়েছিস, প্রিভিয়াস ক্লাসগুলো দেখেছিস, তাদের কাছে বা এই বিষয়টা বোঝার কোনো অসুবিধা নেই। তাহলে কি ডায়মন্ড কি দিয়ে তৈরি? মড লিখে দিয়েছে, দেখেছিস? উফ, তাহলে ডায়মন্ড অনেক কার্বন দিয়ে তৈরি। তাহলে ডায়মন্ডে ইচ অ্যান্ড এভরি কার্বন ইজ sp3 হাইব্রিডাইজড। আর আমরা জানি sp3 হাইব্রিডাইজড মানে টেট্রাহেড্রাল হয় তার জিওমেট্রি। তাহলে একটা কার্বন টেট্রাহেড্রালি 4টে কার্বনের সাথে অ্যাটাচড, ঠিক আছে। এই প্রতিটা কার্বন আবার টেট্রাহেড্রালি আরো 4টে কার্বনের সাথে অ্যাটাচড। ইচ অ্যান্ড এভরি কার্বন টেট্রাহেড্রালি আরো কার্বনের সাথে বন্ড করে, টেট্রাহেড্রালি আরো কার্বনের সাথে, আমি আর এদিকে করছি না, ঘিঞ্জি হয়ে যাবে, মানে কনজেস্টেড হবে। তাহলে প্রতিটা কার্বন, তাহলে এই কার্বনটা টেট্রাহেড্রালি 4 দিকে 4টে সিগমা বন্ড, এটা 4 দিকে 4টে 4 দিকে 4টে, এবং এখান থেকেও আমি সেম ওয়েতে 4 দিকে 4টে দেখাতে পারি। এই টার্মিনাল যারা রয়েছে আবারও তারা 4 দিকে 4টে, এরকম প্রতিটা কার্বন টেট্রাহেড্রালি আরো 4টে কার্বনের সাথে বন্ড করে। তাহলে যেখানে প্রতিটা কার্বন sp3 হাইব্রিডাইজড। তাহলে দেখি একটা কার্বনের 4টে ভ্যালেন্স ইলেকট্রন, তাহলে 4টে ভ্যালেন্স ইলেকট্রনের মধ্যে কার্বন দেখতো
প্রতিটা ইচ অ্যান্ড এভরি কার্বন তার 4টে ভ্যালেন্স ইলেকট্রনের মধ্যে 4টেকে ইউজ করছে 4টে কোভ্যালেন্ট বন্ড করার জন্য, রাইট? প্রতিটা কার্বনকেই যদি দেখি 4টে ভ্যালেন্স ইলেকট্রনকেই সে চারদিকে আর 4টে কার্বনের সাথে বন্ড করার জন্য ইউজ করে ফেলছে। তাহলে ডায়মন্ডে কোনো কার্বনের কি কোনো ইলেকট্রন ভ্যালেন্স সেলে এরকম কোনো ইলেকট্রন আছে যেটা বন্ডিং এ ইউজ হয়নি? এরকম কোনো ইলেকট্রন নেই। কার ক্ষেত্রে? ডায়মন্ডে। ডায়মন্ডে এমন কোনো কার্বন অ্যাভেলেবেল নেই যে কার্বনের ভ্যালেন্স সেলে ইলেকট্রনটা আনইউজড অবস্থায় পড়ে রয়েছে। কি দেখতে পেলাম? ডায়মন্ডে প্রতিটা কার্বন sp3 হাইব্রিডাইজ, তাই টেট্রাহেড্রালি অ্যারেঞ্জমেন্টে থাকে এবং একটা কার্বন চারদিকে 4টে কোভ্যালেন্ট বন্ড বা সিগমা বন্ড করেছে। দ্যাট মিন্স ও প্রতিটা আনপেয়ার্ড ইলেকট্রন বা প্রতিটা ভ্যালেন্স ইলেকট্রনকেই বন্ডিং এ ইউজ করেছে। সো কোনো ফ্রি ইলেকট্রন বা আনইউজড ইলেকট্রন ডায়মন্ডে কিন্তু নেই। যখনই এরকম কোনো আনইউজড ইলেকট্রন থাকবে না বা ফ্রি ইলেকট্রন থাকবে না, তাহলে আমরা জানি ইলেকট্রিসিটি মানে ইলেকট্রনের ফ্লো। যদি এর কাছে এক্সট্রা ইলেকট্রন না থাকে তাহলে কোন ইলেকট্রনকে ফ্লো করাবে? এই ইলেকট্রনগুলো তো এখানে বন্ড হয়ে বসে রয়েছে। বন্ড থাকলে তো ইলেকট্রনগুলো ফ্রি নয়, নড়াচড়া করতে পারবে না। এই দুটো কার্বনের নিউক্লিয়াস এই দুটো ইলেকট্রনকে ভালোভাবে শক্ত করে ধরে রেখেছে। এই কারণের জন্য ডায়মন্ডে যেহেতু কোনো এরকম ফ্রি ইলেকট্রন নেই, উদ্বৃত্ত ইলেকট্রন নেই, এই কারণে ডায়মন্ড কিন্তু তাপ এবং তড়িতের কুপরিবাহী হয়ে যায় এবং একটা টেট্রাহেড্রাল স্ট্রাকচার তৈরি করে। একটা কার্বন আরো 4টে কার্বনের সাথে যুক্ত থাকে। প্রতিটা কার্বন এখানে sp3 হাইব্রিডাইজড এবং একটা টেট্রাহেড্রাল অ্যারেঞ্জমেন্টে থাকে এবং এখানে কোনো ইলেকট্রন কার্বনের আনইউজড পড়ে নেই, তাই এটা চার্জ মানে এক্সট্রা ইলেকট্রন নেই, আনইউজড পড়ে নেই। সেটা তাপ এবং তড়িতের কুপরিবাহী। এই হচ্ছে ডায়মন্ডের গঠন। তাহলে প্রতিটি কার্বন পরমাণু এগুলোই হচ্ছে ছোট ছোট ইনফরমেশন যেগুলোর দিকে নজর রাখতে হবে। sp3 হাইব্রিডাইজড অপর 4টে কার্বন পরমাণুর সাথে চতুস্তলকীয়ভাবে সমযোজী এক বন্ধনে যুক্ত। চতুস্তলকীয় মানে 109 ডিগ্রি 28 মিনিট অ্যাঙ্গেল হবে। বন্ড লেন্থ কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের লেন্থ আর 1.54 অ্যামস্ট্রং। হাইব্রিডাইজেশন করতে গিয়ে, হাইব্রিডেশন নয় রেজোনেন্স করতে গিয়ে অনেকবারই বলেছি কথাটা। বেনজিন নিয়ে যখন আলোচনা হয়েছিল বলা হয়েছিল বেনজিনের সিঙ্গেল বন্ড এবং ডবল বন্ড লেন্থের মাঝামাঝি লেন্থ হয়। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড লেন্থ 1.54 অ্যামস্ট্রং, ডবল বন্ড হচ্ছে 1.34 অ্যামস্ট্রং। কিন্তু বেনজিন রিংয়ে কার্বন কার্বন বন্ড লেন্থ ডবল এবং সিঙ্গেলের মাঝামাঝি কত? 1.39 অ্যামস্ট্রং। যাই হোক, হীরকের কেলাস অসংখ্য চতুস্তলকীয় একক ত্রিমাত্রিকভাবে বিন্যস্ত হয়ে অতিকায় বা ম্যাক্রোমলিকিউল গঠন করে। এখানে যেহেতু আমরা একটু আগেই পড়ে এলাম কার্বন কার্বন কোভ্যালেন্ট বন্ডটা স্ট্রং, তাই এখানে প্রচুর কার্বন কার্বন কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়েছে। এই কারণে এটা খুব শক্তিশালী হয় বন্ধনগুলো। এর বিরাট কেলাসে শক্তিশালী সি বন্ধন সি ভাঙতে প্রচুর তাপ শক্তির প্রয়োজন হয়। এই কারণে হীরক অত্যন্ত কঠিন পদার্থ এবং গলনাঙ্ক সুউচ্চ। এসব কারণে স্ট্রাকচারের ছবিটা এখানে দেওয়া রয়েছে, এই ছবিটার দিকে একটু ভালো করে দেখ। এরকম করে 3 ডাইমেনশনাল একটা ইমেজ তৈরি করেছে। এবার যোজক ইলেকট্রন কেন? তাপ ও তড়িতের কুপরিবাহী। তাপ ও তড়িতের কুপরিবাহী কেন? তাহলে হীরক গঠনে প্রতিটা কার্বন 4টি যোজক ইলেকট্রনকে সমযোজী বন্ধন গঠনে অংশগ্রহণ করে বলে হীরকের মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। তাই হীরক তাপ ও তড়িতের কুপরিবাহী, তড়িতের কুপরিবাহী তাপের কুপরিবাহীর তা একই রিজন। হীরক তাপ পরিবহন করতে পারে না, পদার্থ কম, কারণ এখানে কি হচ্ছে ইলেকট্রনটাই তো নেই। আসলে তাপ এবং তড়িৎ দুটো ইলেকট্রনই বহন করে। সো ইলেকট্রন যদি ফ্রি না থাকে গঠন করতে পারবে না। সমযোজী বন্ধন দূরত্বের কথা বলেছে, ঠিক আছে, অবস্থা থাকে এবং গ্রাফাইটের মতো বিভিন্ন সমান্তরাল, ঠিক আছে। গ্রাফাইটের কথাটা গ্রাফাইটের সাথে আলোচনা করব। হীরকের ব্যবহার দেখে নিবি, ব্যবহার নিজের মতো পড়ে নিবি। এরপর আসছে গ্রাফাইট। প্রথমে গ্রাফাইটের কিছু আমরা উৎপাদন পদ্ধতি দিয়েছে সেগুলো পড়ি, তারপরে এই যে স্ট্রাকচারটা নিয়ে আমি আলাদা করে আলোচনা করে এখানে বলে দেবো। স্ট্রাকচারগুলোই মেন। তাহলে এখানে গ্রাফাইটের উৎপাদন পদ্ধতি থেকে অ্যাজ সাচ কিছু কোশ্চেন করবে না, মেন এই গঠনটা থেকে প্রশ্নটা করবে, ঠিক আছে। মেন হচ্ছে এই গঠনটা থেকে ডায়মন্ডের সাথে গ্রাফাইটের গঠনের তফাৎটা কোথায়। আচ্ছা, কৃত্রিম গ্রাফাইট উৎপাদন কি করা হয়? এই পদ্ধতিতে অগ্নিসহ ইট দ্বারা নির্মিত বৈদ্যুতিক চুল্লিতে বালি এবং কোক চূর্ণ মিশ্রণকে কার্বন দ্বারা তড়িৎ দ্বারা এত টেম্পারেচার 24 ঘন্টা ধরে উত্তপ্ত করলে মিশ্রণটি বালিতেই ঢাকা থাকে। যাই হোক, মুদ্রা এই হচ্ছে ব্যাপার। SiO2 কার্বন, সেটা SiCO সিওতে কার্বন মনোক্সাইড দেয়। এই SiCটা ফার্দার কার্বন সিলিকন এবং কার্বনে ভেঙে যায়, যেই কার্বনটা হচ্ছে গ্রাফাইট। এই প্রসেসে তৈরি করে, ঠিক আছে। এটা এতটা জানতে চাইবে না। আমরা ভৌত ধর্মগুলো দেখি। ধাতব ঔজ্জ্বল্য বিশিষ্ট ধূসর, ধাতব ঔজ্জ্বল্য বিশিষ্ট দেখবি যদি ওই পেন্সিলে, আমরা যে পেন্সিল ইউজ করি সেই পেন্সিলে গ্রাফাইটই থাকে, সাইডে কোথাও ঘষবি দিয়ে একটু হাতে আঙ্গুলের মধ্যে এরকম করে দেখবি চকচক করবে হালকা। সো ধাতব ঔজ্জ্বল্য রয়েছে। গাঢ় ধূসর বর্ণের স্বচ্ছ নরম এবং পিচ্ছিল, এটা পড়বো আবার কেন পিচ্ছিল, কেন এটাকে লুব্রিকেন্ট হিসেবে ইউজ করতে পারে। ওই যে গ্রাফাইটটাকে আঙ্গুলের মধ্যে নিয়ে এরকম করলে দেখবি স্লিপ খাবে, তাহলে পিচ্ছিল কারক দ্রব্য হিসেবে ইউজ করা হয় সলিড লুব্রিক্যান্ট। হীরক অপেক্ষা হালকা, যাই হোক, এবং তাপ ও তড়িতে সুপরিবাহী, এটা মেন পয়েন্ট।
ডায়মন্ডের সাথে গ্রাফাইটের মেন ডিফারেন্সটা কোথায়? আরো ডিফারেন্স আছে, তবে এই তাপ ও তড়িতে সুপরিবাহী কেন? ডায়মন্ড কেন তাপের এবং তড়িতে সুপরিবাহী নয়? গ্রাফাইট কেন তাপ ও তড়িতে সুপরিবাহী? ইভেন দো ডায়মন্ডও শুধুই কার্বন দিয়ে তৈরি, গ্রাফাইটও শুধুই কার্বন দিয়ে তৈরি, মেন গঠনে তফাৎ। রাসায়নিক ধর্ম দেখি যেহেতু কার্বন দিয়ে তৈরি, কার্বন মনোক্সাইড হবে, ফ্লুরিনের সাথে রিয়াকশন করে CaF2 তে কনভার্ট হয়। এই গ্রাফাইট ফ্লুরাইড নামে পরিচিত এই যৌগটা কিন্তু তড়িতের অপরিবাহী হয়ে যায়। তাহলে এটাও একটা, কেন ফ্লুরিনের সাথে রিয়াকশন করে কি হচ্ছে, তো অপরিবাহী হয়ে যাচ্ছে। আর বাকি একই টাইপের রিয়াকশন করবে। এবার গ্রাফাইটের গঠন এবং ভৌত যে ধর্ম তার ব্যাখ্যা আমরা পড়ব। তাহলে গ্রাফাইটের ক্ষেত্রে কি হয়? তাহলে গ্রাফাইটের ব্যাপারটা লিখি, সবই তো কার্বন দিয়েই তৈরি, তাই না? তাহলে আলাদা কেন হচ্ছে? বেশ, গ্রাফাইট নিয়ে আমরা যদি দেখি, দাঁড়া, তাহলে গ্রাফাইট নিয়ে যদি বলি, গ্রাফাইটে এভরি কার্বন হচ্ছে sp2 হাইব্রিডাইজড, ঠিক আছে? এবং একটা কার্বন তার আশেপাশের 3টে কার্বনের সাথে যুক্ত। তাহলে কিরকম হবে? একটা কার্বন তার আশেপাশের 3টে কার্বনের সাথে যুক্ত, 3টে কার্বনের সাথে যুক্ত, ঠিক আছে? হেক্সাগোনাল প্যাটার্নটা ঠিক করে তৈরি করতে হবে, তারা ঠিক আছে? তাহলে এইরকম করে ভাব, কোনো একটা সিঙ্গেল কার্বনকে নিয়ে আমি আরো একটা এখানে ড্র করি, দ্বারা তাহলে এরকম করে যদি দেখিস, আমি যদি মাঝের এই কার্বনটাকে নিয়ে চলি, এটা আরো আমি এখানে আরো হেক্সাগোনাল প্যাটার্ন এরকম করে বাড়াতে পারতাম। আমি এই যে হেক্সাগোনাল প্যাটার্নে সব ড্র করছি, 1 2 3 4 5, এইটাকে আমি আরো এরকম করে এক্সটেন্ড করতে পারতাম। 1 2 3টে বন্ড করবে, 3টে বন্ড করবে, এইভাবে আমি আরো এক্সটেন্ড করতে পারতাম। আপাতত এই মাঝের এই কার্বনটাকে যদি আমি ধরে নিই, ওই কার্বনটা বাদ দে, এই কার্বনটাকে আমি যদি ধরি, এই কার্বনটা দেখ, একটা কোভ্যালেন্ট বন্ড, দুটো কোভ্যালেন্ট বন্ড, 3টে কোভ্যালেন্ট বন্ড করেছে। তাহলে একটা কার্বন তার আশেপাশে 3টে কার্বনের সাথে যুক্ত, তুই যেখানেই নিবি না কেন। এইখানটাতে যদি নিস, একটা কার্বন, দুটো কার্বন, 3টে কার্বন, এইভাবে কি হয় দেখ, হেক্সাগোনাল প্যাটার্নে একে অপরের সাথে সিগমা বন্ড করছে একটা কার্বন আর একটা কার্বনের সাথে। তাহলে এই কার্বনটার sp2 হাইব্রিডাইজড, sp2 হাইব্রিডাইজড মানে 3টে হাইব্রিড অরবিটাল, 3টে হাইব্রিড অরবিটালের মধ্যে এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা। তাহলে 3টে হাইব্রিড অরবিটালকে আশেপাশে 3টে কার্বনের সাথে সিগমা বন্ড করার জন্য ইউজ করছে। sp2 হাইব্রিডাইজড, sp2 হাইব্রিডাইজড মানে এখন একটা p অরবিটাল অ্যাভেলেবেল, সেই p অরবিটালের অরবিটালটা এই কার্বনের এরকম করে পারপেন্ডিকুলারলি আছে এবং সেখানে একটা ইলেকট্রন বন্ডিং এর না ইউজ হয়ে বসে রয়েছে। এবং এই সিচুয়েশনটা শুধু এই কার্বনের নয়, এই সিচুয়েশনটা প্রতিটা কার্বনেরই, এই সিচুয়েশনটা এই হেক্সাগোনাল যে প্যাটার্ন করে সিটের মতো ড্র করেছি, প্রতিটা কার্বনেরই এরকম করে একটা করে ইলেকট্রন আছে, যে ইলেকট্রনটা বন্ডিং এ টেক পার্ট না করে বসে রয়েছে ওই p অরবিটালের মধ্যে গ্রাফাইটের, ঠিক আছে? এইটা হচ্ছে ব্যাপার। এবার এটাকে দেখতে কিরকম টাইপের লাগে? দেখতে এরকম লাগে, ধর এরকম একটা হেক্সাগোনাল সিট, এটা একটা হেক্সাগোনাল সিটের মতো ভাব, ভালো করে ড্র করি, দ্বারা কেমন এই টাইপের একটা দেখতে লাগছে। এরকম একটা হেক্সাগোনাল সিট, এর নিচে ধর আবার একটা লেয়ার, এরকম করে হেক্সাগোনাল প্যাটার্নটা যাচ্ছে, আরো অনেকের সাথে এরকম করে প্যাটার্নগুলো থাকবে। এরকম করে একটা হেক্সাগোনাল প্যাটার্ন, এরকম করে হেক্সাগোনাল প্যাটার্ন, আবার এরকম করে একটা হেক্সাগোনাল সিট, ঠিক আছে? তাহলে ওই যে আগের পেজে যেটা দেখছিস, এটা একটা 2 ডাইমেনশনাল পিকচার। ধর আমার হাতের তালু, এরকমই একটা আছে, যেটা আমার হাতের তালুর উপরে আরেকটা এরকম একটা লেয়ার, তার উপরে এরকম করে একটা লেয়ার, তার উপরে আবার একটা লেয়ার, তার উপরে আবার একটা লেয়ার, এরকম করে এই যে কার্বনের সাথে কার্বন বন্ড করে যে হেক্সাগোনাল প্যাটার্নটা তৈরি করছে, একটা হেক্সাগোনাল প্যাটার্ন তৈরি করছে। তাহলে হেক্সাগোনাল প্যাটার্নগুলো একটা লেয়ারের মতো, একটার উপর একটা চেপে আছে, জাস্ট লাইক এই বইয়ের পাতাগুলোর মতো। এই বইয়ের পাতাগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, একটা পাতার উপর আরেকটা পাতা যেমন চেপে আছে, একটা পাতার উপর একটা পাতা চেপে আছে না, সেরকম করেই এরকম করে এক একটা পাতা বা এক একটা সিট ভাব কার্বনের হেক্সাগোনাল এরকম একটা লেয়ার দিয়ে তৈরি, এগুলো হচ্ছে এক একটা পাতা। তাহলে এই এক একটা পাতাতে কি কার্বনের সাথে কার্বনের সিগমা বন্ড আছে, রাইট? একটা পাতাতে এখানে কি আছে, এখানে
কার্বনের সাথে কার্বনের কি বন্ড আছে, সিগমা বন্ড আছে। তাহলে লেয়ার লাইক যে স্ট্রাকচার, সেখানে কার্বন একটা কার্বন আর এক তিনটে কার্বনের সাথে বন্ধন করে হেক্সাগোনাল সিট প্যাটার্ন তৈরি করে। হেক্সাগোনাল একটা প্যাটার্ন তৈরি করে। ওই হেক্সাগোনাল প্যাটার্নে কার্বনের সাথে কার্বনের কি বন্ড আছে, সিগমা বন্ড। কিন্তু প্যাটার্নের সাথে প্যাটার্ন বলছি, একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ার, এই যে একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ারের মধ্যে এইখানে কি থাকে, উইক ভ্যান ডার ওয়ালস ফোর্স থাকে। উইক ভ্যান ডার ওয়াল ফোর্স কাজ করে। তাহলে প্রতিটা লেয়ারের মধ্যে স্ট্রং কোভ্যালেন্ট বন্ড আছে। একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ারের কিন্তু স্ট্রং কোভ্যালেন্ট বন্ড আছে, কিন্তু দুটো লেয়ারের মধ্যে স্ট্রং ফোর্স নেই। এই লেয়ারটা খুব শক্ত, কার্বনের সাথে কার্বনের কোভ্যালেন্ট বন্ড। এই লেয়ারটা নিজে খুব শক্ত, কার্বনের সাথে কার্বনের কোভ্যালেন্ট বন্ড। কিন্তু দুটো লেয়ারের মধ্যে যে ফোর্সটা, সেটা খুবই উইক ভ্যান ডার ওয়াল ফোর্স থাকে। তাই তুই যখনই উপরে একটু প্রেসার দিচ্ছিস, ধর পেন দিয়ে করে লিখছিস, খাতাতে হাতে করে প্রেসার দিচ্ছিস, একটা লেয়ার টু লেয়ার তো অ্যাট্রাকশন ফোর্সটা খুব উইক। তার ফলে কি হচ্ছে, একটা লেয়ার আরেকটা লেয়ার থেকে স্লিপ খেয়ে বেরিয়ে যাচ্ছে। তার নিচের লেয়ারটা আবার প্রেসার দিয়েছে, উপরের লেয়ারটা স্লিপ খেয়ে চলে যাচ্ছে। তাই যেহেতু হেক্সাগোনাল প্যাটার্নের একটা লেয়ার আরেকটা লেয়ারের সাথে উইক ভ্যান ডার ওয়াল ফোর্সের সাথে যুক্ত, তাই একটা লেয়ার আরেকটা লেয়ারের উপরে স্লিপ খেয়ে বেরিয়ে যায়, বা ফোর্সটা কম বলে উপর থেকে সহজেই বন্ডটা ব্রেক করে বেরিয়ে চলে যেতে পারে। এই কারণে গ্রাফাইটকে আমরা লুব্রিক্যান্ট হিসাবে ইউজ করতে পারি, যেহেতু একটা লেয়ারের উপর একটা লেয়ার স্লিপ খেয়ে বেরোতে পারে এবং একটা পিচ্ছিলকারক প্রভাব দেখায়। আর তাপতড়িতে সুপরিবাহী কেন, ওই যে একটা ইলেকট্রন, একটা কার্বন তো তিনটে কোভ্যালেন্ট বন্ড করেছে, তাহলে 4 নম্বর কোভ্যালেন্ট বন্ড করতে পারবে, সেই ইলেকট্রন তো বন্ড করেনি, সেটা এখন ফ্রি অবস্থায় রয়েছে। ওই ইলেকট্রনটার জন্যই গ্রাফাইট চার্জ, মানে তাপ এবং তড়িতে সুপরিবাহী। তাহলে এখানে কার্বনটা কি হাইব্রিডাইজ দেখি। এখানে কার্বনটা হচ্ছে sp2 সংকরায়িত। প্রতিটা কার্বন পরমাণু অপর তিনটে কার্বন পরমাণুর সঙ্গে সমতলীভাবে যুক্ত হয়ে সুষম, আকৃতিটা এখানে লেখা রয়েছে, সুষম ষড়ভুজের আকারে বৃহদাকার সমতলীয় স্তর উৎপন্ন করে। যে স্তরের প্রতিটি কার্বন, নিশ্চয়ই তার পরের কার্বনের সাথে সিগমা বন্ড করে রয়েছে, সেটা বলবে প্রতিটি কার্বন পরমাণুর অসংকরায়িত পি কক্ষকে একটা করে ইলেকট্রন থাকে, সবই দেখিয়েছি। এই সমতলীয় স্তরগুলি স্তূপীকৃত হয়ে পরস্পরের উপর স্থাপিত থাকে, একটা লেয়ারের উপর একটা লেয়ার, নিচে ছবি আছে। প্রতি স্তরে কার্বন পরমাণুগুলি কার্বন কার্বন বন্ধন থাকে, এত বিভিন্ন স্তরে কার্বন পরমাণু সমযোজী বন্ধন থাকে। হ্যাঁ, তাহলে দুটি বিভিন্ন স্তরে কার্বন পরমাণুগুলোর মধ্যে সমযোজী বন্ধন থাকে। বিভিন্ন স্তরের মধ্যে, একটা স্তরের সাথে একটা স্তরের মধ্যে সমযোজী বন্ধন থাকছে না, এরা দুর্বল ভ্যান ডার ওয়াল ফোর্স দ্বারা আকর্ষিত থাকে। এই লেয়ারে কার্বনের সাথে কার্বনের সিগমা বন্ড আছে, ঠিক আছে, এক একটা লেয়ারে কার্বনের সাথে কার্বনের সিগমা বন্ড আছে, কিন্তু একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ারের উইক ভ্যান ডার ওয়াল ফোর্স কাজ করে। এই উইক ভ্যান ডার ওয়াল ফোর্স কাজ করে বলে একটা লেয়ার আরেকটা লেয়ারের উপর থেকে স্লিপ খেয়ে বেরিয়ে যেতে পারে। তাই গ্রাফাইট ক্লাসে সমতলীয় স্তরগুলির দুর্বল ভ্যান ডার ওয়াল ফোর্স দ্বারা আকর্ষিত হয়, ফলে চাপের প্রভাবে স্তরগুলো পিছলে যায়। এই কারণে গ্রাফাইট নরম ও পিচ্ছিল, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর কি, গ্রাফাইটে sp2 সংকরায়িত, কার্বনের অপর তিনটি কার্বন পরমাণু সমযোজী বন্ধন যুক্ত থাকে। চতুর্থ ইলেকট্রনটা অপেক্ষিত মুক্ত অবস্থায় থাকে। এই মুক্ত ইলেকট্রনটি রেজোনেন্সের মাধ্যমে গতিশীল থাকে। এমন মুক্ত গতিশীল ইলেকট্রন থাকার জন্য গ্রাফাইট তাপ ও তড়িতের পরিবাহী হয়। তাহলে এই 4 নম্বর এবং 5 নম্বর পয়েন্টটাই ডায়মন্ডের সাথে এর ডিফারেন্সের মেন পয়েন্ট, ঠিক আছে। বেশ, গ্রাফাইটের ব্যবহার নিচে দেখে নিবি, অনেক ব্যবহার আছে। আমি আর ব্যবহার কিছু পড়ছি না। এবার হচ্ছে ফুলারিন। হ্যাঁ, ফুলারিন হচ্ছে কার্বনের নিয়তাকার এবং বিশুদ্ধতম রূপভেদ। বেশ, ফুলারিনের কিছু ব্যাপার ফুটবলের বলের মতো দেখতে হয়, বেশ কিছু অণু জানা গেছে, গুচ্ছ হয়। এবার এটাকে আমরা বাকমিনস্টার ফুলারিন বলি, কারণ বলা হয় এই বাকমিনস্টার যে আবিষ্কার করেছে তার নাম অনুসারে, ঠিক আছে, ডিজাইনার, এই যে জিওডেসিক ডোমের যে ডিজাইনার বাকমিনস্টার, তার নাম অনুযায়ী এটার নাম করা হয়েছে। এবার ফুলারিনের গঠন, ফুলারিনে n নাম্বার অফ কার্বন অ্যাটম থাকছে, এখানে 330 থেকে 600টা পর্যন্ত কার্বন অ্যাটম এখানে থাকতে পারে। এটা সবগুলি বহু স্থলক জ্যামিতিক বিশিষ্ট, যাতে পঞ্চভুজাকার। এবার এখান থেকে ইম্পর্টেন্ট, এখানে যে সার্কুলার স্ট্রাকচারটা রয়েছে, সেই সার্কুলার স্ট্রাকচারে কার্বনগুলো পঞ্চভুজ এবং ষড়ভুজাকার তল বর্তমান। যেমন এই ছবিটা তুই যদি দেখিস, এখানে পঞ্চভুজ বা ষড়ভুজের মতো এক একটা স্তর আছে, পঞ্চভুজ বা ষড়ভুজের মতো এক একটা স্তর আছে। যেমন আমি টপ ফেজের, এই যদি টপ ফেজের উপরের এই জায়গাটুকু আমি যদি জুড়ে দিই, তো একটা হেক্সাগোনাল স্তর দেখতে পাচ্ছিস। তো এটা একটা ষড়ভুজাকৃতি স্তর। এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা মোটামুটি তুই একটা হেক্সাগোনাল লেয়ার দেখতে পাচ্ছিস। সেরকমই এখানে পেন্টাগোনাল লেয়ারও আছে।
পেন্টাগোনাল লেয়ার এই দেখ দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে দেখ এখানে একটা পেন্টাগোনাল একটা লেয়ারও আছে। আচ্ছা, তাহলে কার্বনের সাথে কার্বন যুক্ত হেক্সাগোনালি যুক্ত হতে পারে আর পেন্টাগোনালিও এরকম যুক্ত হতে পারে, সেটা বলতে চাইছে। তাহলে হেক্সাগোনাল এবং পেন্টাগোনাল তর আছে। ষড়ভুজের সংখ্যা n/2 -10, মানে যতটা n হবে সেটাকে 2 দিয়ে ডিভাইড করে -10 করবি। যেমন C60 আমি যদি কথা বলি, এটা জানতে চাইতে পারে। C60 আমি যদি আলোচনা করি, অণুতে ষড়ভুজের সংখ্যা কতগুলো হবে? 60/2 -10, তাহলে 20টা ষড়ভুজাকৃতি তল আছে, বাকিটা তোর পঞ্চভুজাকৃতি হবে, সেটাই এখানে লেখা আছে। C60-তে 60টি কার্বন পরমাণু সমন্বিত, এখানে 20টি ষড়ভুজাকৃতি, তাহলে 20টাতে ষড়ভুজাকৃতি তল বর্তমান আর কি 12টা পঞ্চভুজাকৃতি তল বর্তমান। এটা পড়বি, এটা এনসিইআরটিতেও লেখা রয়েছে। প্রতিটা কার্বন এখানে sp2 হাইব্রিডাইজ, প্রতিটা কার্বন পরমাণু এখানে কি কেন এরকম হচ্ছে ভগবান জানে, যাই হোক sp2 সংকরায়িত, তাহলে আন্ডারলাইনই করি। প্রতিটি কার্বন পরমাণু অপর তিনটি কার্বন সিগমা বন্ধ করেছে, অপশিষ্ট ইলেকট্রনটা ডিলোকালাইজ থাকে। বেঞ্জিনের মতো বলয়ের উপস্থিতির ফলে অণুটি অ্যারোমেটিক বলে মনে হলেও আসলে এটি অ্যারোমেটিক নয়। এটা হচ্ছে ব্যাপার। অ্যারোমেটিসিটি অর্গানিকে পড়াবো, তখন জানতে পাবি। এই আর কি। এবার C70ও হয়, C70তে 25টা 12টা। প্রস্তুতি কীভাবে প্রস্তুত করা হয় একবার দেখবি, প্রস্তুত থেকে তেমন কিছু প্রশ্ন করবে না। আর ধর্ম, এবার কার্বনের বিভিন্ন অনিয়তাকারগুলোর মধ্যে দেখ চারকোল, কিভাবে চারকোল তৈরি করা যেতে পারে। গ্লুকোজকে তুই H2SO4 দিয়ে হিট আপ করলেই চারকোল তৈরি হবে। কোথা থেকে প্রাণীজ অঙ্গার আসে, এইগুলো আর কিছু আমার আলাদা ধরে কি রিডিং পড়াবো বলে, সেই ফ্যাক্ট লেখা রয়েছে, এটা এরকম হয়, এটাকে এটা বলে, এটাকে এই বলে। এটা আমার পড়ানোর কিছু নেই। ডায়মন্ড গ্রাফাইট এগুলো বোঝানোর জিনিস ছিল, বোঝালাম। এগুলো একদম মুখস্থ করবি, কি আছে। অধিশোষণের ক্ষমতা রয়েছে, ওই যে অ্যাক্টিভেটেড চারকোল টিভিতে অ্যাড দেখিস, সেটাই সক্রিয় অঙ্গার। এদের অ্যাক্টিভেটেড চারকোল, সক্রিয় অঙ্গারে গ্যাস অধিশোষণের ক্ষমতা সাধারণ অঙ্গারের চেয়ে বেশি, জিনিসপত্র ট্র্যাপ করে নেয় অধিশোষণ করে। সেরকমই রাসায়নিক ধর্ম রয়েছে, কার্বনের সাথে রিয়াকশন করবে। এগুলো থেকে তেমন কিছু জিনিস জানতে চায় না। কিছু মাঝখানে ইম্পর্টেন্ট জিনিস যেগুলো মিস করে যাস না, এগুলো রিডিং দিবি, তাছাড়া কিছুই না। মিস করে যাস না। এই যে কার্বোরান্ডাম কাকে বলে, কার্বোরান্ডাম আগেও পড়েছিলাম। SiC, দ্যাট ইজ ইউর সিলিকন কার্বাইড, দিস ইজ ইউর কার্বোরান্ডাম। আর এরকম করে আরও রিয়াকশন এখানে আছে, কিছু ইম্পর্টেন্ট রিয়াকশন আমি চোখে পড়লে বলছি, বাকি এগুলো নিজে থেকে পড়ে নিবি। রিডিং পড়া ছাড়া আর কিছুই নেই, বেশি কিছু দেয়ও নি, সেই জন্য অল্পর মধ্যে 1-1.5 পাতার মধ্যে শেষ। এবার ঝুল বা ভূষাকালি, এটাকে কার্বন ব্ল্যাক, কাকে কার্বন ব্ল্যাক বলে, তাহলে দিস ইজ ইউর কার্বন ব্ল্যাক। আর কোক বা গ্যাস কার্বন আছে, পড়ে নিবি। হার্ড কোক, সফট কোক আছে, তো রিডিং পড়ে নিবি, তাহলেই হবে। এগুলো থেকে তেমন কিছু কোশ্চেন জানতে চায় না। এবার আমাদের আবার এখানে অক্সাইডসগুলো যেগুলো আছে, যেখান থেকে ভালো করে পড়তে হবে, আবার আমরা সেখানে চলে এলাম। প্রথম কার্বন মোনোঅক্সাইড। কার্বন মোনোঅক্সাইড হচ্ছে CO, আর আমাদের কি আছে কার্বন ডাইঅক্সাইড CO2, আর একটা কার্বন সাব অক্সাইডে হয় C2O3, তো সেটা আপাতত বাদ দিলাম। তবে যেরকম দিয়েছে আমরা সেরকম পড়ি। ল্যাবরেটরিতে আমরা কি করে প্রিপেয়ার করতে পারি? ল্যাবরেটরিতে কোনো কার্বক্সিলিক অ্যাসিড নিতে হবে, H2SO4 প্রেজেন্সে হিট আপ করলে CO তৈরি হয়। ওরকম করে COOH অক্সালিক অ্যাসিড নিলেও তৈরি করতে পারবি। এরকম কমপ্লেক্স কম্পাউন্ড থেকেও আমরা কার্বন মনোঅক্সাইড প্রিপেয়ার করতে পারি। বিভিন্ন প্রিপারেশন দিয়েছে, প্রিপারেশনগুলো তো মুখস্থ করে নেওয়া, তাছাড়া কিছু না। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা পরেও দরকার পড়বে, কার্বন মনোঅক্সাইডকে H2SO4 দ্বারা শুষ্ক করা যায় না কেন? কারণ H2SO4 নিজে তীব্র জারণধর্মী, গাঢ় H2SO4, CO2কে CO2তে কনভার্ট করে। আবার CO নিজে তো +2তে আছে, আগেই পড়ে এলাম। কার্বন +2 থেকে +4-এ কনভার্ট হতে যায়, কারণ +4 স্টেবল, তাহলে H2SO4 প্রেজেন্সে সহজেই +2টা +4-ও কনভার্ট হতে চাইছে। তাছাড়া H2SO4 নিজেই জারক দ্রব্য, এটা CO2তে কনভার্ট করে দেয়। তুই CO-কে শুষ্ক করতে চাইছিস, H2SO4 দিলি, H2SO4 নিরোধক, ঘটনাটা হিতে বিপরীত হয়ে গেল, CO-টা CO2-তে কনভার্ট হয়ে বসে থাকলো। এই হচ্ছে ব্যাপার। অন্যান্য আরোভাবে প্রস্তুত করা যায়। এবার এখান থেকে কিছু জিনিস পড়তে হবে। ওয়াটার গ্যাস বা সিনথেসিস গ্যাস, দ্যাট ইজ CO প্লাস H2 যে মিশ্রণ, এটাকেই আমরা বলি ওয়াটার গ্যাস বা সিনথেটিক গ্যাস। দেখতে পাওয়া যাচ্ছে আশা করি। কিভাবে তৈরি করব? লোহিত তপ্ত কোক, দ্যাট মিন্স কার্বনের উপর দিয়ে স্টিম মানে H2O চালনা করলে CO প্লাস H2 এর একটা মিশ্রণ তৈরি হয়। তরলীভবনের মাধ্যমে মিশ্রণ থেকে CO-কে পৃথক করা যায়। এই মিক্সচারটাকে আমরা বলি সিনথেসিস গ্যাস। তাহলে এই মিক্সচারটা হচ্ছে সিনথেসিস গ্যাস, মনে রাখবি। নেক্সট আসছে কি? নেক্সট আসছে আমাদের প্রডিউসার গ্যাস, CO প্লাস N2 এর মিক্সচার। একটা হচ্ছে সিনথেসিস গ্যাস, একটা হচ্ছে প্রডিউসার গ্যাস। পড়বি কাকে প্রডিউসার গ্যাস বলে? অক্সিজেন এবং ডাইনাইট্রোজেনের প্রেজেন্সে রিয়াকশন হচ্ছে। নেক্সট এটা কার্বন মনোক্সাইড হলো বিভিন্ন মেটালের সাথে রিয়াকশন করে, মেটালের রিয়াকশন ঠিক আছে। এদিকে আসি,
এদিকে এলে আমরা আবার কি দেখতে পাবো, ধাতব জিঙ্কের সাথে রিয়াকশন করেছে, নিকেলের সাথে নিকেল কার্বন মনোক্সাইডের কম্পাউন্ড আছে, এটা হয়, ঠিক আছে। এবার ভৌত ধর্মের দিকে আমরা যদি আসি, ভৌত ধর্মতে আমরা দেখতে পাবো কার্বন বর্ণহীন, স্বাধীন, গন্ধহীন, বায়ুচ্য হালকা গ্যাস। প্রশম অক্সাইড, এটা মনে রাখতে হবে, প্রশম আর উভধর্মী কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ, উভধর্মী অ্যাসিড বেস সবার সাথে রিয়াকশন করে, প্রশম কারোর সাথে রিয়াকশন করে না। অ্যাসিডিক অক্সাইড অ্যাসিড প্রেজেন্ট তৈরি করে, বেসিক অক্সাইড বেস তৈরি করে, এই হচ্ছে ব্যাপার। আর প্রশম কিছুই করছে না। বেশ, এটা একটা বিষাক্ত গ্যাস। 3 নম্বর পয়েন্টটা ভালো করে পড়তে হবে। 3 নম্বর পয়েন্টটা ইম্পর্টেন্ট, এটা একটা বিষাক্ত গ্যাস। এটা কি করে? বিষাক্ত গ্যাস কার্বন মনোক্সাইড অণু। কার্বন মনোক্সাইডের গঠন নিয়ে একটু বাদে আলোচনা করবো, তাও গঠনটা এখন সেই জন্য বলছি না। কার্বনের সঙ্গে ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে হিমোগ্লোবিনের উপস্থিত আয়রন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে অতি সুস্থিত জটিল যৌগ কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে। ওখানে যুক্ত হিমোগ্লোবিনে আয়রন সেন্টারের সাথে যুক্ত করতে চাইছিলি অক্সিজেনকে। অক্সিজেনটা শ্বাস, এই যে আমি শ্বাস নিলাম, অক্সিজেন এন্টার করলো লাংসে, সেই অক্সিজেনটা হিমোগ্লোবিনে ট্রান্সফার হলো। সেই হিমোগ্লোবিনে ট্রান্সফার হলো মানে হিমোগ্লোবিনে আয়রন সেন্টার সেই অক্সিজেনটাকে ধরলো, হার্টে গেল, হার্ট সেই অক্সিজেনকে পাম্প করলো গোটা শরীরে, সে অক্সিজেন ট্রান্সফার হলো, তুই চাইছিস এটা। এবার কার্বন মনোক্সাইডের প্রেজেন্সে কি হয়, অক্সিজেন ওই হিমোগ্লোবিনের সাথে যতটা না স্ট্রংলি বন্ড করতে পারে, কার্বন মনোক্সাইড তার থেকে বেশি স্ট্রং বন্ড করে ফেলে আয়রন সেন্টারের সাথে। তাই কার্বন মনোক্সাইড নেচারে যদি প্রেজেন্ট থাকে অল্প পরিমাণেও, তাহলেও সেটা আমাদের জন্য ফেটাল, কারণ অক্সিজেনের থেকে কার্বন মনোক্সাইডের হিমোগ্লোবিনের সাথে বন্ড করার ইচ্ছাটা বা প্রবণতাটা বেশি। এইচবি হিমোগ্লোবিন কার্বন মনোক্সাইডের সাথে রিডাকশন করে এইচবিসিও কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে। O2 এর তুলনায় CO+ প্রায় 100 গুণ দৃঢ়ভাবে আয়রনের সাথে যুক্ত হয় বলে O2 আর হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হতে পারে না, অর্থাৎ হিমোগ্লোবিন অক্সিজেন বহন করার ক্ষমতা হারায়, ফলে অক্সিজেনের অভাবে কোষগুলো শিথিল হয়ে পড়ে, অনেক সময় মৃত্যুও ঘটতে পারে। এই পয়েন্টটা ভালো করে পড়তে হবে, বায়ো ইনঅর্গানিকের পার্ট। বেশ, ভবিষ্যতে যদি কেউ যারা রেকর্ড দেখছিস বা পড়ছিস, পরে যদি কেমিস্ট্রি অনার্স নিয়ে কেউ ভর্তি হোস, তাহলে যখন থার্ড ইয়ারে কোন ইউনিভার্সিটি ভর্তি হচ্ছিস সেটার উপরেও নির্ভর করছে। তো কখনো না কখনো গ্র্যাজুয়েশনের সময় বায়ো ইনঅর্গানিক পড়বি। বায়ো ইনঅর্গানিক পড়তে গেলে এই চ্যাপ্টারগুলো খুব ডিটেলে পড়তে হয়। বেশ, রাসায়নিক ধর্ম, অক্সিজেনের সাথে রিয়াকশন করে CO2 তৈরি করলো এবং হিট জেনারেট করছে। কার্বন মনোক্সাইড দহনে সহায়ক নয়, কিন্তু নিজে একটি দাহ্য গ্যাস, এটা হচ্ছে ব্যাপার। হাইড্রোজেনের মতো অক্সিজেন বা বায়ুতে নীল শিখায় জলে এবং জারিত হয়ে CO2 তৈরি করে, প্রচুর তাপ উৎপন্ন হয়, একে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়, এটা হচ্ছে ব্যাপার। কার্বন মনোক্সাইড সমন্বিত দুটি জ্বালানি কি কি, ওয়াটার গ্যাস এবং প্রডিউসার গ্যাস, এই দুটো ফুয়েল হিসাবে আমরা ইউজ করতে পারি। তাহলে ওয়াটার গ্যাসে 50% H2, 40% CO, 5% CO2, এমনি করে ডেটা দেওয়া রয়েছে, একবার পড়ে নিবি। বিজারণ ধর্ম কি, কার্বন মনোক্সাইডে কার্বন +2 আছে, সেখান থেকে কার্বন +4 তার স্টেবল অক্সিডেশন স্টেটে যেতে চাইছে। তার স্টেবল অক্সিডেশন স্টেটে যদি যেতে চায়, তাহলে সে +2 থেকে +4 যাচ্ছে, তাহলে অক্সিডেশন নাম্বার বাড়ছে, মানে নিজে জারিত হচ্ছে। যে নিজে জারিত হয় সে কি দ্রব্য, যে নিজে জারিত হয় সে বিজারক দ্রব্য, ঠিক আছে। যে নিজে জারিত হয় সে কি দ্রব্য, সে বিজারক দ্রব্য, তাই বিজারণ ধর্ম। তাই তীব্র বিজারক গুণসম্মত, মনে রাখতে হবে। রিয়াকশন দেখে নিবি, NaOH এর সঙ্গে বিক্রিয়া, তো ঠিক আছে। CO এর শোষণ, ঠিক আছে, অত কিছু ঝামেলা নাই। জুতো যৌগ গঠন এখানে দেখে নে, এইখানে জুতো যৌগ গঠন দেখ। সূর্যালোকে CO ক্লোরিনের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে কার্বনিল ক্লোরাইড COCl2 বা ফসজিন তৈরি করে, ফসজিন প্রিপারেশন আসতে পারে, উৎপন্ন করে। এটি একটি বিষাক্ত বর্ণহীন গ্যাস, এইভাবে ফসজিন তৈরি হয়। আর কি, COS আছে, পেন্টাকার্বনিল, ঠিক আছে। জৈব যৌগ, হ্যাঁ, তো জৈব যৌগ, ঠিক আছে। কার্বন মনোক্সাইডের শনাক্তকরণ, হিমাটাইট বর্ণ, হ্যাঁ, কার্বন মনোক্সাইডের গঠনাকৃতি, ওইগুলো দেখে নিলি। এবার কার্বন মনোক্সাইডের গঠনাকৃতিটার দিকে আয়। কার্বন মনোক্সাইডের গঠনাকৃতিটা ভালো করে দেখাই। দেখ, কার্বন অক্সিজেনের আমি ডবল বন্ড দিলাম, ঠিক আছে, করলাম। কার্বনের টোটাল ভ্যালেন্স ইলেকট্রন কটা, 6টা, 1 2 3 4, আর ধর 5 নম্বর আর 6 নম্বর অক্সিজেনের সাথে কার্বনের সাথে বন্ড করেছে। কার্বন এদিক থেকে কি করেছে, কার্বনের ধর এই বন্ডে 1টা 2টো নিজের 2টো ভ্যালেন্স ইলেকট্রনকে ইউজ করেছে। কার্বনের টোটাল 4টে ভ্যালেন্স ইলেকট্রন, তাহলে কার্বনের টোটাল 4টে ভ্যালেন্স ইলেকট্রনের মধ্যে 2টো ইউজ করেছে। আর কার্বনের কি পড়ে রয়েছে, কার্বনের এরকম সিচুয়েশন পড়ে রয়েছে, রাইট, এরকম একটা কার্বনের সিচুয়েশন হয়ে আছে। তাহলে কার্বনের
ভ্যালেন্স শেলে বন্ড করার ফলে টোটাল কতগুলো ইলেকট্রন হলো অক্সিজেনে যদি ভাবিস দুটো, এই দুটো জোড়া, তাহলে দুটো বন্ডে দুটো দুটো চারটে, তাহলে অক্সিজেন বন্ড করার ফলে দুটো বন্ড করেছে, তো দুটো বন্ডে দুটো দুটো করে চারটে ইলেকট্রন পাচ্ছে, আর দুটো আনপেয়ার্ড ইলেকট্রন, আনপেয়ার্ড নয় সরি, দুটো লোন পেয়ার রয়েছে, তাহলে টোটাল 2 2 4 আর 2 6 আর 2 8, অক্সিজেনের তো অক্টেট ফিল আপ হয়ে আছে। কার্বন বন্ড থেকে তো নয় দুটো দুটো করে চারটে ইলেকট্রন পেলো, আর নিজের এই দুটো পড়ে রয়েছে 6টা, তাহলে এখানে কার্বনের কিন্তু অক্টেট ফিল আপ হয়নি। অক্সিজেন নিজের এই দুটো ইলেকট্রন দেবে, অক্সিজেন নিজের এই দুটো ইলেকট্রন দিচ্ছে, মানে কার্বন সাথে অক্সিজেনের যেরকম বন্ড ছিল কার্বনের সাথে যেরকম অক্সিজেনের বন্ড ছিল, এখন অক্সিজেনের থেকে কার্বনের দিকে ডেটিভ বন্ড হচ্ছে, তাই না? অক্সিজেন থেকে কার্বনের দিকে একটা কোভ্যালেন্ট বন্ড আসছে, তাহলে ওটা একটা ডেটিভ বন্ড, আমরা বিষয়টা এইভাবে দেখাতে পারি, অথবা এরকমও দেখাতে পারি, যেখান থেকে এখানে কোভ্যালেন্ট বন্ড হলো, যে লোন পেয়ার দেয় সে পজিটিভলি চার্জ আর কার্বন হচ্ছে নেগেটিভলি চার্জ। এই হচ্ছে কার্বন মনোঅক্সাইডের, সিচুয়েশন। তাহলে বই দেখ, তাহলে এখানে অক্সিজেন টু কার্বনের দিকে একটা ডেটিভ বন্ড আছে, তাহলে এটাই ছিল কার্বন মনোঅক্সাইডের গঠন। কি আছে? একটা ডেটিভ বন্ড আছে, দেখে নিস ব্যাপারটা। বেশ, সম্ভাব্য রেজোনেন্স, এই দুটো রেজোনেটিং স্ট্রাকচার, ও পরমাণুর একটি সিগমা বন্ধন, একটি সাধারণ পাই বন্ধন ও একটা এই যে ডেটিভ পাই বন্ধন রয়েছে, যেটা দেখালাম অক্সিজেন থেকে কার্বনের দিকে এই যে ইলেকট্রনটা আসছে, অক্সিজেন থেকে কার্বনের দিকে যে এই যে ইলেকট্রনটা আসছে, ওটা আসলে একটা ডেটিভ পাই বন্ড করছে উল্টো দিকে। বেশ, বাকি ব্যবহার, প্রডিউসার গ্যাস, এগুলো সব করে লেখা রয়েছে, পড়বি এগুলো, যেগুলো নিজে একবার করে পড়ে বুঝতে পারি সেগুলো নিজে পড়ে নিবি। কার্বন মনোঅক্সাইড, এবার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড প্রিপারেশন এখানে একটা আছে। মার্বেল বা চুনা পাথরের থেকে CO2 প্রস্তুত সময় লঘু H2SO4 কেন ব্যবহার করা যায় না? তাহলে এগুলো ব্যবহার করার সময় CO2 প্রস্তুতিতে লঘু H2SO4 ব্যবহার করা যায় না, HCl দিয়ে কেন রিয়াকশন করতে হয়? H2SO4 CaCO2 এর সাথে রিয়াকশন করলে CaSO4 তৈরি করে। এই যে CaSO4, এটা একটা কি বলবো, অদ্রাব্য, দ্রবীভূত হতে চাইবে না জলে, তাহলে সেটা কি করে? এই CaSO4টা CaCO3 এর উপর একটা আস্তরণ তৈরি করে, ওই আস্তরণটার ফলে H2SO4 আর CaCO3 এর সংস্পর্শে আসতে পারে না, সেই জন্য রিয়াকশনটা থেমে যায়, এর জন্য প্রিপেয়ার করতে পারি না। এই কারণে আমাদের লঘু HCl দিয়ে তৈরি করতে হয়, রিয়াকশন করতে হয়। লঘু HCl দিয়ে রিয়াকশন করলে, যেমন এই রিয়াকশনটা দেখতে পাচ্ছিস, CaCl2 তৈরি করে। CaCl2 CaSO4 এর মতো অদ্রব্য নয়, দ্রব্য, তাহলে হয়তো দ্রবীভূত হয়ে যাচ্ছে, CaSO4 এর উপরে CaCO3 এর উপরে জমতে পারছে না, যার ফলে HCl কন্টিনিউয়াসলি CaCO3 এর সাথে রিয়াকশন করতে পারছে। আচ্ছা, এবার কার্বনের লবণ তৈরি দেয়, CaCO3 এর সাথে CaO আর CO2 ভেঙে যায়, এই রিয়াকশনটা আমরা বহুদিনই পড়ে আসছি। এটা মাস মোল কনসেপ্টের রিয়াকশন যেগুলো হতে পারে সেখান থেকে কোশ্চেন আসতে পারে। CaCO3 স্প্লিট করে CaO প্লাস CO2 তৈরি করে, 1000 ডিগ্রি সেলসিয়াসে স্প্লিট করে। বাইকার্বনেট NaHCO3 থেকে Na2CO3 তৈরি হয় H2 প্রেজেন্সে। শর্করা জাতীয় পদার্থ যেমন গ্লুকোজ থেকে তুই যদি জাইমেস মানে এনজাইম দিস, ওটা অ্যালকোহল আর কার্বন ডাই অক্সাইডে স্প্লিট করে যায়। ওয়াটার গ্যাস থেকে তুই প্রিপেয়ার করতে পারিস, ওয়াটার গ্যাস তো একটু আগেই বললাম CO প্লাস H2 তো যদি ওয়াটার গ্যাস হয়, CO প্লাস H2 যদি তোর ওয়াটার গ্যাস হয়, সেটা H2O দিলেই CO2 এখান থেকে তৈরি করতে পারিস। এরকম করে অনেক রিয়াকশন দেখিয়েছে। ভৌত ধর্ম আমরা দেখি, কি কি ভৌত ধর্ম পাচ্ছি আমরা এখান থেকে, কি কি ভৌত ধর্ম, ফিজিক্যাল প্রপার্টি, পর্ণহীন, গন্ধহীন, আম্লিক ধর্ম বিশিষ্ট একটা গ্যাস, আম্লিক ধর্ম তো রয়েছে, আমরা জানি, পড়েই এলাম, আম্লিক ধর্ম রয়েছে কারণ H2CO3 তৈরি করে। বাতাসের চেয়ে 1.5 গুণ ভারী, চাপ প্রয়োগ করলে CO2 সহজেই তরলে পরিণত হয়। চাপ প্রয়োগ করলে প্রায় 40 মানে আমাদের যে অ্যাটমসফেরিক প্রেসার তার থেকে 40 টাইমস বেশি তাপ প্রয়োগ করলে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতেই CO2 কোথায়? জলে পরিণত হয়ে যাচ্ছে। জলে কেন বলছে? দূর, CO2 তরলে পরিণত হয়ে যাচ্ছে। তরল CO2 এর চাপ কমিয়ে হঠাৎ বাষ্পীভূত করলে এটি আরও ঠান্ডা হয়ে বরফের মতো কঠিন পদার্থে পরিণত হয়। একে আমরা ড্রাই আইস বা শুষ্ক বরফ বলি। প্রশ্ন করতে পারে যে আমরা ড্রাই আইস কি এবং সেটা আমরা কিভাবে তৈরি করি। এটা হচ্ছে, এটি বরফের মতোই সাদা এবং বরফের থেকেও বেশি ঠান্ডা। বরফ সাধারণ তাপ উষ্ণতায় পরিণত হয়, কিন্তু কঠিন কার্বন ডাই অক্সাইড সাধারণ চাপ এবং তাপমাত্রায় সরাসরি গ্যাসে পরিণত হয়। তাই কঠিন কার্বন ডাই অক্সাইড বরফের মতো কোনো বস্তুকে ভিজিয়ে দেয় না, ঠিক আছে, সাথে সাথে গ্যাসে পরিণত হচ্ছে। এই কারণে একে আমরা শুষ্ক বরফ বলছি, কারণ কাউকে ভেজাতে পারছে না, ওয়েটিং প্রপার্টিটা নেই। এই হলো ব্যাপার। বাকি দেখে নিবি দহন ক্ষমতা কি হবে। CO2 মেটালগুলোর সাথে রিয়াকশন করবে, দেখ Mg সাথে রিয়াকশন করে MgO প্লাস C, সোডিয়ামের সাথে রিয়াকশন করে Na2O প্লাস C, এই হচ্ছে ব্যাপার। CO2 তে কার্বন দেখ তার +4 অক্সিডেশন স্টেটেই রয়েছে, +4। ফার্দার ও নিজের আর অক্সিডেশন নাম্বার বাড়িয়ে নিজে জারিত হতে পারবে না, এবার ও +4 থেকে কমের দিকে আসতে পারবে, মানে নিজে বিজারিত হবে। তাহলে ওর শুধু বিজারিত হওয়ার ক্ষমতা রয়েছে, যার নিজের বিজারিত হওয়ার ক্ষমতা রয়েছে সে জারক দ্রব্য রূপে কাজ করবে।
সে জারক দ্রব্যরূপে কাজ করে, এই হচ্ছে ব্যাপার। নিজে বিজারিত হয়ে কার্বনে পরিণত হয় এবং সব বিক্রিয়া কার্বন পাওয়া যায়। তাহলে CO2 জারণের ফলে +4, জারণ সংখ্যা +4, এটিই কার্বনের সর্বোচ্চ জারণ সংখ্যা যেটা বললাম। এই কারণে +4 থেকে তো আর বাড়ার সম্ভব নয়, এবার যা হবে কমবে, কার্বন হোক বা অন্য কোনো পদার্থে কম, মানে ওর +4 থেকে লোয়ার জারণ সংখ্যায় ব্যাক করে আসবে। বেসের সঙ্গে রিয়াকশন দিয়েছে, চুন জলের সাথে রিয়াকশন। এই যে চুন জলের সাথে রিয়াকশন আগে পড়েছিস, ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয় CO, যখন ওই ক্যালসিয়ামের রিয়াকশনগুলো করা হয়েছিল দ্রব্য তৈরি হয়। বা এখানে যেটা সোডিয়াম কার্বনের যে উৎপাদন, যে NH3 + CO2 + H2O, NH4HCO3, এটা ফার্দার NaCl এর সাথে রিয়াকশন এটা তৈরি হয়। এটাই এই যে সলভে প্রসেসটা কিন্তু ইম্পর্টেন্ট প্রসেস। সলভে প্রসেসটা এই চ্যাপ্টারের কোশ্চেন নয়, কিন্তু সলভে প্রসেসটা দেখ সোডিয়াম যেটা মানে গ্রুপ 1 ওখানে সলভে প্রসেস পড়ানো হয়েছে, সো ওইখানের কোশ্চেন এটা। তো সলভে পদ্ধতিতে এটা যে মেন সলভে পদ্ধতির যেটা বেসিস সেটা হচ্ছে এটাকে ইউজ করে করা হয়। এবার দেখ অ্যামোনিয়ার সাথে অ্যামোনিয়াম সালফেট উৎপাদন। অ্যামোনিয়াম সালফেট উৎপাদনের ক্ষেত্রে কি করা হয়, NH3H2O আর CO রিয়াকশন করে এটা তৈরি করা হয়। ফর দ্য CaSO4 + NH4 CO3 রিয়াকশন করে CaCO3 ডিপোজিট পড়ে আর NH4 SO4 তৈরি হয়। NH4 SO4 ওখান থেকে ডিপোজিট পড়ে। কি NH4 SO4 এর ডিপোজিট পড়ে। তাহলে এটাই কি, এইভাবেই আমরা অ্যামোনিয়াম সালফেট তৈরি করতে পারি। তাহলে জিপসাম CaSO4.2H2O, চূর্ণকে জলে প্রলম্বিত করলে CO2H2 চালনা করলে CO2 NH বিক্রিয়া করে অ্যামোনিয়াম কার্বনেট তৈরি হয়। যে কার্বনের উৎপন্ন অ্যামোনিয়াম কার্বনকে ক্যালসিয়াম সালফেট, জিপসামের সাথে অদ্রাব্য ক্যালসিয়াম কার্বনেট এবং অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন করা হয়। এই অ্যামোনিয়াম সালফেট শিল্পোৎপাদন, এটাই শিল্পোৎপাদন মানে আমরা ইন্ডাস্ট্রিতে এইভাবেই তৈরি করি এবং এটা একটা নাইট্রোজেন গঠিত সার হিসাবে ব্যবহৃত হয়। ঠিক আছে, সেম ওয়েতে দেখ নিচে ইউরিয়া প্রিপারেশন দেওয়া রয়েছে। CO2 + NH3 রিয়াকশন করে NH4CONH2 মানে অ্যামোনিয়াম কার্বামেট তৈরি করা হয়, যেটা ফার্দার ইউরিয়াতে কনভার্ট হয়ে যায়। তাহলে এটাও ইউরিয়া প্রিপারেশন একটা উৎপাদন। আর শর্করা, এটা তো আমাদের সালোক সংশ্লেষেই লাগে, আর কোথায় লাগে, আমি বায়োলজিতেই পড়েছি সালোক সংশ্লেষে CO2 লাগে। আর এসবই রিয়াকশন, আর তেমন কিছু নেই, এসবই আছে। আর এইদিকে কার্বন ডাইঅক্সাইডের গঠনটা বলার আগে, কার্বন ডাইঅক্সাইডের ব্যবহারের মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট সলভে পদ্ধতি, সেখানে খুব একটা বড় ইম্পর্টেন্ট রয়েছে। অগ্নি নির্বাপন যন্ত্রে ব্যবহার করা হয়। সোডা ওয়াটার, লেমনেড, খাবার যে আমরা যে সোডা ওয়াটার যেগুলো খাই, কোল্ড ড্রিঙ্কস আর কি, সফট ড্রিঙ্কস, সেগুলোতে ইউজ করা হয়। অগ্নি নির্বাপক যন্ত্র কি হয়, Na2CO3 H2SO4 এর সাথে রিয়াকশন করে Na2SO4 আর CO2 জেনারেট করে। ওই CO2টা কি করে, CO2টা এসে অক্সিজেনের সাপ্লাইটাকে কেটে দেয়, যার ফলে আর আগুন ধরতে পারে না। ঠিক আছে, বেকিং পাউডারের কোশ্চেন এটা একটা হতে পারে। পাউরুটি তৈরি করার সময় বেকিং পাউডার এইটা ফুলে ওঠে কেন, ফুলে যায় কেন কেকের ক্ষেত্রে, এই জিনিসটা পাউরুটির ডোটা যেটা থাকে বেক করার পর সেটা ফুলে ওঠে কেন। পাউরুটি প্রস্তুত করার সময় যে বেকিং পাউডার ব্যবহার করা হয় তা হলো সোডিয়াম বাইকার্বনেট NaCO3, আর কিচ্ছু না। শোধক ক্যালসিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট, এটা যেটা এই কম্পাউন্ডটা, এবং স্টার্চের শুষ্ক মিশ্রণ, এগুলো সব ইউজ হয়। রুটির মধ্যস্থ জলের সংস্পর্শে ক্যালসিয়াম ডাইহাইড্রোজেন সালফেটের সঙ্গে NaHCO3 এবং বিক্রিয়ায় CO2 উৎপন্ন হয়। এটার সাথে রিয়াকশন করে CO2 এই যে আপ অ্যারো মানে ওখান থেকে বেরোচ্ছে, উৎপন্ন হয়, CO2 উৎপন্ন হয়। এছাড়া বেকিং এর সময় প্রযুক্ত তাপে এটাও তাপীয় বিয়োজনে, তার ফলেও তাপীয় বিয়োজনের জন্য CO2 প্রডিউস করছে, তাপীয় বিয়োজন করেও এখানে CO2 প্রডিউস করছে। এই CO2 বুদবুদ আকারে নির্গত হয়ে রুটিকে সছিদ্র এবং কোমল করে ফলে রুটি ফুলে ওঠে। এই হচ্ছে ঘটনা। তাহলে প্রশ্ন হতে পারে বেকিং পাউডার ইউজ করলে রুটি ফুলে ওঠে কেন বা এরকম সছিদ্র কেন হয়, এরকম একটা প্রশ্ন করতে পারে। এবার কার্বন ডাইঅক্সাইডের নিচে দেখতে পাচ্ছিস কার্বন ডাইঅক্সাইডের গঠন। কার্বন ডাইঅক্সাইডের গঠন সম্বন্ধে যদি নিচেই আমি আলোচনা করি, কার্বনের সাথে দুটো অক্সিজেন এরকম ডবল বন্ডেড থাকে। তাহলে এই হচ্ছে তোর কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, মেন হচ্ছে ঘটনা এখানে। তাহলে দুটো সিগমা বন্ড আছে, দুটো পাই বন্ড আছে। কার্বন ডাইঅক্সাইড দুটো সিগমা বন্ড আছে, দুটো পাই বন্ড আছে, দেখতে পেলি। এবার কি করতে পারি, খুব সিম্পল জিনিস, রেজোনেন্সের ক্ষেত্রে অক্সিজেন ডবল বন্ড করলে অক্সিজেনের কাছে দু পিস মানে দু জোড়া লোন পেয়ার থাকে। এবার কি হতে পারে, এই লোন পেয়ারটা এখানে পড়লো, এই বন্ডটা এদিকে খুলে গেল, সেটা যদি হয় পরের স্ট্রাকচারটা কেমন হবে, পরের স্ট্রাকচারটা হবে সিগমা বন্ডগুলো তো ব্রেক করেনি, সিগমা বন্ডগুলো কি ব্রেক করেছে, সিগমা বন্ডগুলো তো আছে। এখানে লোন পেয়ারটা এসে নতুন একটা পাই বন্ড, ডবল বন্ড তো আছে, তার উপর আবার একটা পাই বন্ড তৈরি করলো, এখানে একটা পাই বন্ড ব্রেক করে গেল। যে লোন পেয়ার দেয় তার মাথাতে পজিটিভ চার্জ হয়,
যে ফাঁকাতে বন্ড যার দিকে খোলে তার কাছে নেগেটিভ চার্জ হয়। কার্বনটার কিছুই কেন হবে না, কার্বন এদিকে একটা বন্ড নতুন তৈরি করেছে, উল্টো দিকে একটা বন্ড ভেঙে দিয়েছে, তাহলে কার্বনের ওভারঅলে কিছু চেঞ্জ হয়নি। সো এই হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার। এটার উল্টো দিক থেকেও দেখাতে পারতাম, তাহলে আরেকটাও হতে পারতো, মানে অপোজিটটা, ওই দিকটা পজিটিভ এদিকটা নেগেটিভ। তাহলে এই ছিল কার্বন ডাই অক্সাইডের তুই যদি রেজোনেটিং স্ট্রাকচারের কথা বলিস, দিস ইজ ইউর রেজোনেটিং স্ট্রাকচার, দুবার দুদিক থেকে দেখিয়েছে। তাহলে আমাদের এখানে এই জায়গাটা কমপ্লিট হয়ে গেল। এবার সিলিকনের যে যৌগ, সিলিকনের যৌগ যেমন প্রথমে SiCl4 দিয়েছে, SiCl4 নিয়ে তখন আলোচনা করা হলো আদ্র বিশ্লেষণের ব্যাপারটা। সিলিকনকে ক্লোরিন দিয়ে রিয়াকশন করবি, SiCl4 তৈরি হবে লিকুইড, SiC তার সাথে 4Cl2 রিয়াকশন করলে SiCl4ও তৈরি হবে। এভাবে আমি সিলিকনের ক্লোরাইড তৈরি করতে পারি। ভৌত অবস্থা, এটা উদ্বায়ী তরল, ঠিক আছে, উদ্বায়ী তরল হোক। আদ্র বিশ্লেষণটা লাগবে, আদ্র বিশ্লেষণটা আগের ক্লাসে বলে এসেছি। CCl4 এর কোনো বিশ্লেষণ হচ্ছে না, CCl4 এর কোনো বিশ্লেষণ হচ্ছে না, কিন্তু মানে আদ্র বিশ্লেষণ হচ্ছে না, কিন্তু SiCl4 এর হচ্ছে, যে SiOH4 সিলিসিক অ্যাসিড তৈরি করে, এটা আগেও বলা হয়েছে। বেশ, এই সিলিসিক অ্যাসিড অ্যাকুয়াস, এটাকে তুই যদি হিট আপ করবি, হিট আপ করা হলো, ওটা কিসে কনভার্ট হয়? সিলিকা জেলে কনভার্ট হয়। এই সিলিকা জেল প্রিপারেশন আসতে পারে। তাহলে এই সিলিসিক অ্যাসিড সেটাকে আংশিক নিরোদিত, মানে জল তুলে নিলে হিট আপ করা হচ্ছে, জল বেরোবে অ্যাকুয়াস, এই জলটা বেরিয়ে গেলে এটা সিলিকা জেলে পরিণত হয়। এটা অনিয়তকার এবং অত্যন্ত সচিত্র পদার্থ, এতে প্রায় 4% জল থাকে। এটি পেট্রোলিয়াম শিল্পে অনুঘটক হিসাবে এবং ক্রোমাটোগ্রাফিতে কলামে অ্যাবজর্বেন্ট রূপে এটাকে ব্যবহার করবে। জানিস আমরা সিলিকা জেল প্রচুর পরিমাণে জল অ্যাবজর্ভ করে নিতে পারে, এই হচ্ছে ব্যাপার। আর এখানে একটা পয়েন্ট দিয়েছে, দেখ SiCl4 এর আদ্র বিশ্লেষণ উচ্চ তাপমাত্রায় যদি ঘটানো হয়, আদ্র বিশ্লেষণটা যদি উচ্চ তাপমাত্রায় যদি আদ্র বিশ্লেষণ ঘটানো হয়, SiOH এর পরিবর্তে অতি মিহি সিলিকা উৎপন্ন হয়। উচ্চ তাপমাত্রায় অক্সি হাইড্রোজেন সিকা দিয়ে তুই যদি আদ্র বিশ্লেষণ করিস, তখন SiO2 তৈরি হবে নাকি SiOH4, তো সেটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। বিজারণ ক্ষমতা তো দেখাবেই, Si+4 রয়েছে, সেখান থেকে Si কনভার্ট হওয়ার ক্ষমতা রয়েছে, তাহলে হায়ার অক্সিডেশন থেকে এবার শুধু লোয়ারের দিকে যেতে পারবে, তাই তুই এক্ষেত্রে সিলিকা প্রিপেয়ার করতে পারবি, এভাবে বিজারণ ক্ষমতা দেখায়, বেশ ভালো কথা। এবার এদিকে আয়, সিলিকনের যে বিক্রিয়া, SiC সিলিকনের সহযোগে যোগ করলে SiNCl2n+2 এরকম টাইপের একটা পলি হ্যালোসিলিস গোছের কম্পাউন্ড তৈরি করতে পারে। এটা নিয়ে কেমন কিছু জানতে চাইবে না, সিলেন গোছের কম্পাউন্ড তৈরি করে। তো এবার সিলিকোনস পড়তে হবে, তেমন কিছু নেই, মোস্টলি কার্বনেরই ছিল। এবার এখানে আমি যতটুকু বলবো ততটুকুই পড়বি, সব পড়তে গেলে গুলিয়ে ফেলবি, অত কিছু লাগবেও না। আগে সিলিকনের লাইন বাই লাইন ডেফিনেশন দেখি, হোয়াট ইজ সিলিকন, এখান থেকে কোশ্চেন আসতে পারে। বেসিক কনসেপ্টটা জানলেই হবে, বেসিক কনসেপ্ট থেকে কোশ্চেন করবে। বেশি হিজি বিজি ভিতরে জিনিসপত্র আছে, অত যখনই পড়তে যাবি সেটা লাগবেও না, কনফিউজ হবি, পরীক্ষাতে মনেও রাখতে পারবি না। আগে সিলিকনের ডেফিনেশন পড়ি। সিলিকন হলো সাংশ্লেষিক অর্গানোসিলিকেন, তাহলে সাংশ্লেষিক মানে সিনথেসিস করছিস, অর্গানোসিলিকন তাহলে অর্গানিক কম্পাউন্ড এবং সিলিকন মিক্স একটা কম্পাউন্ড, মানে কার্বন আছে। পলিমার যাতে R2SiO, R2 ওই R2 মানে R মানে হচ্ছে এটা কার্বনের চেন, ঠিক আছে, অর্গানিক পড়লে দেখতে পাওয়া যাবে অ্যালকেন কাকে বলবো, সেখান থেকে অ্যালকাইল গ্রুপ কি জিনিস, তাহলে ওটা কার্বনের চেন, তাহলে দুটো কার্বনের চেন R2SiO, তাহলে ওই এককটা রিপিটিং হয়। তাহলে তোকে জানতে চাইতে পারে সিলিকনে কোন এককটা রিপিটিং হয়, তাহলে কোন একক রিপিটিং হয়, রিপিটিং ইউনিটটা কি R2SiO, এই এককের পুনরাবৃত্তি ঘটে এবং এগুলি SiOSi লিঙ্কেজের মাধ্যমে যুক্ত থাকে। তাহলে এখান থেকে আমাদের দুটো MCQ হয়ে গেল। দুটো MCQ তোকে জানতে চাইবে সিলিকনে একটা কি ধরনের, দুটোর বেশি হয়ে গেল। সিলিকন এক ধরনের কি অর্গানোসিলিকন টাইপের, মানে ওই অর্গানিক কম্পাউন্ডের মিক্সচার থাকে, হ্যাঁ থাকে। কিরকম রিপিটিং ইউনিট থাকে R2SiO, ওই R2টাই আর কি, R2 মানে ওই যে R, ওটাই হচ্ছে অর্গানিক পার্টটা। পুনরাবৃত্তি ঘটে এবং এখানে কি লিঙ্কেজ থাকে, এখানে SiOSi লিঙ্কেজ তৈরি হয়। এই যৌগগুলোকে আমরা R2SiO, এটাই রিপিটিং ইউনিট, এটাই বারবার রিপিট হচ্ছে, R2SiO পার্টটাই বারবার রিপিট হচ্ছে, তাই তলায় হোল n লিখে দিলাম, n টাইমস রিপিট হবে, n এর ভ্যালু আমরা জানি না, তাহলে এরকম টাইপের পুনরাবৃত্তি হয়ে পলিমারিক একটা কম্পাউন্ড তৈরি করলো। এবার প্রস্তুতি দেখি, স্ট্রেট চেন পলিমার আমরা কি করে তৈরি করতে পারি। দেখা যাক সেটা, স্ট্রেট চেন কম্পাউন্ড আমরা কিভাবে তৈরি করতে পারি দেখি। এই প্রিপারেশনগুলো একটু ভালো করে দেখবি, দেখ ওই নিচে যেটা লেখা রয়েছে ওটাই ভিতরে বলা আছে। তাহলে Me2, ওই যে R2, Me2 মানে হচ্ছে মিথাইল গ্রুপ, মিথাইল গ্রুপ মানে এটা হচ্ছে তোর মিথাইল গ্রুপ, ঠিক আছে। এইটা দুবার সিলিকনের সাথে দুবার বন্ড করেছে, দুটো মিথাইল, আমি আর জিওমেট্রিতে যাচ্ছি না, সিলিকনের সাথে দুটো মিথাইলের বন্ড আছে আর দুটো ক্লোরিনের বন্ড আছে, ঠিক আছে। আমি এইভাবে ড্র করলাম, তাহলে এইটা হচ্ছে Me2SiCl2।
তাহলে মুছে দিই। তাহলে এমি মানে হচ্ছে মিথাইল গ্রুপ, CH3 গ্রুপটা হচ্ছে তোর মিথাইল, ওটাকেই এমি লেখে, মিথাইল এমি, তাহলে ওটা হচ্ছে মিথাইল। বেশ, এবার আরে এটা H2O দিয়ে তুই যে রিয়াকশন করবি ওটা কিসে তুই কনভার্ট হবে, ক্লোরিন দুটো কাটবে, মানে ওয়াটারের যে অক্সিজেনের যে লোন পেয়ার আছে, অক্সিজেনের যে লোন পেয়ার আছে সেই লোন পেয়ারটা সিলিকনের ভ্যাকেন্ডিতে ঢুকবে, একটা একটা করে ক্লোরিনকে বন্ড ব্রেক করে বার করে দেবে, দিয়ে দুটো OH হবে, যেরকম করে আদ্র বিশ্লেষণ হয়েছিল। এই ইউনিটটা এরকম অনেক ইউনিট তৈরি হয়েছে, Me2SiOH2, এরকম অনেক ইউনিট নিজেদের মধ্যে কনডেন্স হয়ে জুড়ে গিয়ে এই যে পার্টটা দেখছিস SiMeMeOO, এই পার্টটা n টাইমস রিপিট হতেই থাকছে, এরকম করে তুই একটা সরল রৈখিক পলিমার তৈরি করতে পারবি। এবার তুই কি করলি, প্রথমে Me2 এর জায়গায় Me3 নিলি, একটাই ক্লোরিন আছে, একটা ক্লোরিন আছে মানে ওখানে আদ্র বিশ্লেষিত হয়ে একটাই OH ঢুকলো। তুই কি করলি, এরকম একটা যে আগে যেটা তৈরি হয়েছিল Me2SiOH2, যেটা আগে তৈরি হয়েছিল, এই দেখ এইটা যেটা Me2SiOH2, ওটাকে নিলি, তার সাথে Me3SiOH কে নিয়ে নিলি। Me3SiOH কে যেই নিলি সেই ও সিলিকন তৈরি করলো, এই পার্টটা n বার আছে, এটা n বার, এবং SiMe এসে চেনটাকে টার্মিনেট করে দিল, কারণ ও এসে ওদিকে আর ফার্দার চেন বাড়াতে দেবে না, কারণ ফার্দার চেন বাড়াতে গেলে এর কাছে আরো OH কে লাগতো, মানে একটা এমি কমে গিয়ে যদি আরেকটা OH হতো তাহলে ওটাই এখন চলতে থাকতো। কিন্তু যেই মোমেন্টে তুই এই কম্পাউন্ডটা দিলি, এই OH-টা পেলো না, তার জায়গায় একটা মিথাইল গ্রুপ, ও ফার্দার আর এরকম করে সিলিকন অক্সিজেন সিলিকন এই লিঙ্কেজটি আর তৈরি করতে পারছে না, তাই ওটা ওখানে থেমে যাচ্ছে। এটাই হচ্ছে প্রতি শৃঙ্খলের প্রান্তকে ব্লক করে দেওয়া হলো। এইভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব, কতদূর পলিমারাইজেশন করবি শৃঙ্খলটাকে, দৈর্ঘ্যটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব এই ব্লকিং ইউজ করে, এইভাবে আমরা ব্লক করে দিতে পারি। তাহলে এই জিনিসটা দেখবি। সেম ওয়েতে যদি একটা এমি থাকে আর তুই যদি ক্লোরিন 3টে থাকে, তাহলে OH কটা ঢুকবে, OH তাহলে এখানে 3টে ঢুকে পড়বে, তাহলে 3টে OH তুই যদি এখন পলিমারাইজেশন করিস তখন ক্রস লিঙ্কড সিলিকন তৈরি হবে। এরকম সিচুয়েশনে ক্রস লিঙ্ক সিলিকন তৈরি হবে। তাহলে কখন স্ট্রেট চেন তৈরি করতে পারিস দেখে নিলি, কখন ওই স্ট্রেট চেনের দৈর্ঘ্যটাকে বা লেন্থটাকে আমরা কীভাবে নিয়ন্ত্রণ করে ব্লক করতে পারবো, আর কখন ক্রস লিঙ্কড সিলিকন তৈরি করতে পারবো সেটা দেখে নিলি। এরকম সিচুয়েশন আমাদের লাগবে। ভৌত অবস্থা দেখে নে, সিলিকন তেল, সিলিকন গ্রিজ, সিলিকন রাবার ইত্যাদি বিভিন্ন ভৌত অবস্থা আমরা এটা পাবো। ধর্ম যদি দেখি, জল বিকর্ষী ওয়াটার রিপেলেন্ট, জল বিকর্ষী ওয়াটার রিপেলেন্ট আছে, উচ্চতাপে অবিয়োজিত থাকে, উচ্চতাপে বাতাসে জারিতও হয় না, তাপতরিতের অপরিবাহী, অত্যন্ত স্থিতিশীল সিলিকার মতো গঠন কাঠামো, SiO Si এইভাবে চলছে, এবং শক্তিশালী SiO এবং SiC বন্ধনের উপস্থিতির কারণে সিলিকনগুলি অত্যন্ত নিষ্ক্রিয়, কারণ অক্সিজেনের সাথে লিঙ্কেজ হচ্ছে দেখতেই পেলি, আর SiC লিঙ্কেজটা কি, ওই যে মিথাইল গ্রুপগুলো আছে ওটা তো কার্বনের চেন, তাহলে সিলিকনের সাথে কার্বনেরও লিঙ্কেজ আছে, এই কারণে এদের অর্গানো নামটা এসেছে, অর্গানিক পার্ট আছে বলে, মানে কার্বন আছে বলে। পিচ্ছিলকারক পদার্থ ইনসুলেটর হিসেবে ব্যবহার করা হয়, বিভিন্ন ব্যবহার আছে, দেখবি। দেখা হলো। এবার আসবে সিলিকেটস, সিলিকন হলো, এবার আসবে সিলিকেটস। বেসিক কথাবার্তা, বেশি ঝামেলা করবি না, বেশি ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখবি। যেসব যৌগে অ্যানায়ন রূপে স্বতন্ত্র SiO4 4- টেট্রাহেড্রন, তাহলে এটা টেট্রাহেড্রালি থাকে, এগুলো সব প্রশ্ন। তাহলে সিলিকেটসে কি কে থাকে, SiO4 4- উপস্থিত থাকে এরূপ একাধিক টেট্রাহেড্রন, তাদের কর্নার তথা অক্সিজেন পরমাণুগুলির মাধ্যমে স্বতন্ত্র SiO4 4- থাকতে পারে, বা SiO4 4- ইউনিটগুলো অক্সিজেন দ্বারা একে অপরের সাথে যুক্ত হয়ে গিয়েও থাকতে পারে, এদেরকে আমরা সিলিকেটস বলবো। তাহলে সিলিকেটে SiO4 4- টেট্রাহেড্রনগুলি পরস্পরের সঙ্গে যুক্ত ও বিন্যস্ত থাকে, এবং তার ভিত্তিতে সিলিকেটগুলিকে 6 ভাগে ভাগ করা যায়। কি ভাগে ভাগ করা যায় একটু দেখ, মার্ক করি, বইয়ে মার্ক করে নিবি। অর্থোসিলিকেট, জেনারেল স্ট্রাকচার দেখতে হবে, পাইরোসিলিকেট, সংবৃত্তাকার সাইক্লিক সিলিকেট, চেন, দ্যাট মিনস তো চেন সিলিকেটস। বেশ, তারপর চেন সিলিকেটস, দেন সিট সিলিকেট, চেন সিলিকেট হলো, দেন সিট সিলিকেট, অ্যান্ড লাস্টে 3 ডাইমেনশনাল সিলিকেটস। প্রথমে অর্থোসিলিকেট, তোকে কি মনে রাখতে হবে, অর্থোসিলিকেটে স্বতন্ত্র SiO4 4- ইউনিট থাকে, তাহলে অর্থোসিলিকেটে স্বতন্ত্র SiO4 4-। SiO4 4- এর জিওমেট্রি কি, সেটা কিন্তু তোর এমনি শেপ অফ দ্য মলিকিউলের বা শেপ অফ VSEPR বা বিটির প্রশ্ন হতে পারে, এটা শেপ কি, তাহলে এটা একটা টেট্রাহেড্রাল শেপ থাকে, ঠিক আছে। স্বতন্ত্র SiO4 4- থাকে, ভ্যাকেন্ট হচ্ছে এটা, সিম্পল সার্কেলটা হচ্ছে অক্সিজেন, এরকম বোল্ড দিয়ে যেটা দেখানো হচ্ছে এটা সিলিকন, ঠিক আছে। মাঝখানে এটা এরকম দেখানো হচ্ছে, মানে টপ থেকে দেখছি, টপ থেকে যদি দেখি এই অক্সিজেনটাও দেখতে পাচ্ছি, তার নিচে বন্ড বরাবর এক্স্যাক্টলি নিচে
এটা এইখানটায় ধর অক্সিজেন, এই বন্ড করেছি, ধর এখানে এটা সিলিকন, এটা বন্ড, এটা অক্সিজেন। এবার আমি যদি ওপর থেকে দেখি জিনিসটাকে, যদি আমি ওপর থেকে দেখি তাহলে অক্সিজেনটা সিলিকনটাকে ঘিরে দিচ্ছে, তাই না? যদি এটা তো মানে ওপর থেকে দেখছি, যেখানে আমি থুতনিটা লাগাচ্ছি এখানে চোখ রেখে এরকম করে দেখছি, তাহলে অক্সিজেনটা কি করছে, সিলিকনটাকে, অক্সিজেনটা এরকম করে সামনে থেকে দেখলে অক্সিজেনটা সিলিকনটাকে, অক্সিজেনটা এটা সিলিকন, এটা অক্সিজেন, উপর থেকে যদি দেখি অক্সিজেনটা সিলিকনকে ঘিরে দিচ্ছে, সেজন্য গোল আর মাঝখানে এটার মধ্যে দেখাচ্ছে যে অক্সিজেনটা এক্স্যাক্টলি সিলিকনের উপর থেকে আছে। এই ভিউটা কোথা থেকে ভিউ? এই ভিউটা হচ্ছে তুই এই উপর থেকে দেখছিস, এইটা হচ্ছে ভিউ। উপর থেকে দেখলে এই অক্সিজেনটা সিলিকনটাকে ঘিরে দিচ্ছে, তাই ওইভাবে লেখা হয়েছে, আর কিছু না। স্কিপ থাকে বা দেখেন পাইরোসিলিকেট, পাইরোসিলিকেটে কি হয়, কিরকম করে বন্ধন থাকলে সেটাই দেখলেই হবে। পাইরোতে দুটি SiO4 4- একক একটি অক্সিজেনের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে, তখন Si2O7 6- অ্যানায়ন উৎপন্ন হয়। এইটাই হচ্ছে পাইরোসিলিকেটস। ছবি এসব তোকে ড্র করতে দেবে না, তবে তুই যদি এটা দেখিস, এই অক্সিজেন দিয়ে পরস্পরের সাথে SiO4 4- দুটো ইউনিট একে অপরের সাথে জুড়ে আছে। বৃত্তাকারে কি হবে, পরপর অবস্থিত SiO4 4- টেট্রাহেড্রনগুলি দুটি অক্সিজেনের মাধ্যমে যুক্ত হলে সাইক্লিক সিলিকেট তৈরি করে। সাধারণ সংকেত তুই দেখতে পাচ্ছিস, বেশ, সাধারণ সংকেত তুই এখানে দেখতে পাচ্ছিস। নেক্সট, চেন তৈরি করতে যাবে, তাহলে একটা SiO4 4- টেট্রাহেড্রন নিজের দুটি অক্সিজেনের মাধ্যমে অপর পাশে অবস্থিত দুটি SiO4 4- টেট্রাহেড্রনের সঙ্গে ভিন্নভাবে যুক্ত হয়ে চেন সিলিকেট গঠন করে। গঠন সংকেত হচ্ছে এরকম। তাহলে এরকম করে তোকে একটু ভাবতে হবে, এটা একটা টেট্রাহেড্রাল ইউনিট, এটা একটা টেট্রাহেড্রাল ইউনিট, এটা একটা টেট্রাহেড্রাল ইউনিট। তাহলে এটা একটা টেট্রাহেড্রাল ইউনিট, এই অক্সিজেন দিয়ে এটা এদের মধ্যে একটা কমন অক্সিজেন, আর এইটা আবার এদের মধ্যে একটা কমন অক্সিজেন, এটা আবার এদের মধ্যে একটা কমন অক্সিজেন, ঠিক আছে? সো এরকম করে উল্টো দিক করে উপরে নিচে বন্ড করেছে। এগুলো ভালো করে বোঝাতে চাইলে সামনে থাকলে বোঝানোর সুবিধা, যদিও এত কিছু স্ট্রাকচার ড্র করতে দেবে না, জেনারেল ফরম্যাটটা দেখে নেবে। SiO3(2N-). এবার পাথ বা সিট সিলিকেট, সিটের মতো পাথ তৈরি করবে। এখানে কি হচ্ছে, একটি সিলিকেট টেট্রাহেড্রনের তিনটি অক্সিজেন পরমাণু অপর তিনটি সিলিকেট টেট্রাহেড্রনের সঙ্গে যুক্ত হলে দ্বিমাত্রিক চাদরের মতো Si2O5(2N-) সিট তৈরি করে। এটা একটা দ্বিমাত্রিক 2 ডাইমেনশনাল পিকচার, একটা লেয়ারের মতো স্ট্রাকচার তৈরি করেছে। স্ট্রাকচারগুলো খুব একটা মানে সোজা নয়, খুব জটিল স্ট্রাকচার, বুঝতেই পারছি, সিটের মতো জুড়ে বসে থাকে। তাহলে এত ধরনের এরকম তৈরি করে। এখান থেকে কীরকম প্রশ্ন পরীক্ষা হতে পারে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করলেই দেখতে পাবি। প্রিভিয়াস ইয়ারে যেরকম টাইপের কোশ্চেন আসবে সেরকম টাইপের করবি, তাহলেই বুঝতে পারবি। বেশ, এটা সিট সিলিকেট, আর লাস্টে আছে 3 ডাইমেনশনালি একটি সিলিকেট টেট্রাহেড্রন তার 4টি অক্সিজেনের মাধ্যমে অন্যান্য সিলিকেটের সঙ্গে, মানে কটা অক্সিজেন দিয়ে লিঙ্কেজ হচ্ছে এটাই বাড়তে যাচ্ছে। এবার লাস্টে যেটা আছে জিওলাইটটা দেখে নে। পোরাস মেটেরিয়াল, তো জিওলাইট হচ্ছে ত্রিমাত্রিক SiO2 এর কিছু সিলিকন পরমাণু অ্যালুমিনিয়াম 3+ আয়ন দ্বারা প্রতিস্থাপিত হলে তড়িৎ সমতা রক্ষা করার জন্য উপযুক্ত সংখ্যক Na+, K+ বা Ca2+ আয়ন ওই সিলিকেটের মধ্যে প্রবেশ করে। কারণ অ্যালুমিনিয়াম একাই 3+, সিলিকন অ্যালুমিনিয়াম যদি ওটা দিয়ে রিপ্লেস হয়ে যায়, ধর সিলিকন এখন কত, অক্সিজেন -2 করে দুটো অক্সিজেন, তাহলে -4, সিলিকন একাই +4, তাহলে -4+4, তাহলে +4 এর জায়গাতে যদি অ্যালুমিনিয়াম 3+ ঢোকে, তাহলে 4টে পজিটিভ বেরিয়ে গেল, তার বদলে 3টে পজিটিভ ঢুকলো। একটা পজিটিভের ঘাটতি আছে, সে একটা পজিটিভের ঘাটতিকে Na+ বা K+ মেটাচ্ছে। Ca2+ কখন হতে পারে, দুটো কেন লাগছে, যদি দুটো সিলিকন বেরিয়ে যায় তাহলে 4 × 8 বেরোলো, তার বদলে দুটো অ্যালুমিনিয়াম ঢুকলো, তাহলে 3 × 3 = 6 হলো, তাহলে দুটো ঘাটতি হয়ে যাচ্ছে এখনো, তখন ক্যালসিয়াম ঢুকে যাচ্ছে। তাহলে এরকম ইম্পিউরিটিগুলো ঢুকে যাচ্ছে। এই ধরনের যে ত্রিমাত্রিক অ্যালুমিনো সিলিকেটগুলোকে ফেলসপার এবং জিওলাইট NaAlSiO2.H2O বলে, ঠিক আছে? বেশ, অ্যালুমিনিয়াম সিলিকেটগুলোকে তুই ফেলসপার বলতে পারিস। যদি ওখানে পটাশিয়াম থাকে ফেলসপার হলো, জিওলাইট বলবি যখন সোডিয়াম থাকবে, জিওলাইট হলো, সোডিয়াম থাকবে জিওলাইট হলো, পটাশিয়াম থাকলে তুই ফেলসপার বলে দিলি, বাস। এই জিওলাইটগুলো কোন কাজে লাগে, জলের কি বলবো, ক্ষরতা দূরীকরণের কাজে জিওলাইট মেথড একটা ইম্পর্টেন্ট জিনিস। জিওলাইটে অনেক পোরাস মেটেরিয়াল আছে না, ওর মধ্যে দিয়ে জলের মধ্যে যে আয়নগুলো জলের ক্ষরতার জন্য দায়ী, বা যে মলিকিউলগুলো সল্টগুলো আর কি জলের ক্ষরতার জন্য দায়ী, তার মধ্যে দিয়ে জলটা চালালে কি হয়, জিওলাইটের পোরগুলোর মধ্যে ওই ক্ষরতা প্রদানকারী যে সল্টগুলো আছে সেগুলো ওই পোরের মধ্যে আটকে যায়। ওই পোরের মধ্যে ক্ষরতা প্রদানকারী সল্টগুলো যেই আটকে যায়, যে জলটা ওই জিওলাইটের মধ্যে দিয়ে বেরোয় সেটা পরিশ্রুত জল, যে ওই পরিশ্রুত জলটার আর কি, ওই পরিশ্রুত জলটাতে আর কি
ক্ষরতা প্রদানকারী আর ওই এলিমেন্টগুলো থাকছে না, সল্টগুলো থাকছে না, জল তোর সফট ওয়াটার বেরিয়ে আসছে। তো জিওলাইট গঠনের মধ্যে অনেক জায়গায় মুক্ত অণু বা অন্তর্ধিতি, এই যে অন্তর্ধিতি হয় বিভিন্ন আকারের পৃথক জিওলাইট বা অণুগুলি চালানো, এই যে ম্যাসিভ আণবিক চালনী বলছে, দেখেছিস এই টার্মটা ইম্পর্টেন্ট টার্ম। তাহলে প্রচুর পোর থাকে বলে আণবিক চালনী বা ঝাঁঝরি, যে মলিকিউলার সিভস বলতে পারবো। জিওলাইট এই যে ক্ষর জলকে মৃদুকরণে ব্যবহৃত হয়, যেটা বলছিলাম ওই ঝাঁঝরি বা চালুনির মধ্যে দিয়ে এক প্রকার জলটাকে চেলে দিচ্ছে, এরকম টাইপেরই ব্যাপার, যে ক্ষরতা প্রদানকারী যে সল্টগুলোকে আজকে আটকে দিচ্ছে, বাকি জলটাকে পাস করে দিচ্ছে। এছাড়া ZMS5 এর দিকে তাকাবি, এক প্রকার জিওলাইট যা অ্যালকোহল থেকে গ্যাসোলিন উৎপাদনে অনুঘটক হিসেবে ব্যবহার হয়, এটা অর্গানিকে পড়তে হবে। উৎপাদনে ZSM5 এর ব্যবহারটা একবার দেখে নিলি, আর জিওলাইটের ব্যবহার দেখে নিলি। জিওলাইট হচ্ছে অ্যালুমিনিয়াম সিলিকেটগুলো, যেখানে যদি সোডিয়াম থাকে সেটা হয়ে যাবে তোর সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন, তিনজনই থাকছে, সেটা জিওলাইট। আর পটাশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন থাকলে সেটাকে আমরা বলবো ফেল্ডস্পার। এই ছিল আমাদের গ্রুপ 14, আর কিছু বলার নেই, এতটাই বাস কমপ্লিট হয়ে গেল আমাদের গ্রুপ 14। সো এর পরের ক্লাসে আমরা গ্রুপ মানে এস ব্লক আর পি ব্লক দুটোরই প্রিভিয়াস ইয়ার আমরা আলোচনা করে নেবো, তাহলেই আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। দেন আমরা ইউনিট 5 এর গ্যাসিয়াস স্টেট আর সলিড স্টেট এই দুটো পড়ে নিলে আমাদের টোটাল সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে। বেশ, আজকে এতটাই থাকলো, বাকি তো যেটা লাস্ট চ্যাপ্টার আমাদের পড়ে রয়েছে পরের ক্লাস থেকে শুরু হবে।